প্রথমে যেটা রয়েছে অ্যাটমের আমাদের সেটা হচ্ছে রাদারফোর্ডের যে এক্সপেরিমেন্ট, সেটা আলফা পার্টিকেল স্ক্যাটারিং যে এক্সপেরিমেন্ট, সেটা রাদারফোর্ড এক্সপেরিমেন্ট। সেই ছোটোবেলা থেকেই এটা পড়ে আসে, মানে 7 থেকে না 8 থেকে মনে হয় পরপর ছিল, 8, 9, 10 সববারই ছিল, আবার 11-এ কেমিস্ট্রিতে ছিল, 12-এ আবার ফিজিক্সে আছে। 4-5 বছর এটা পড়েছো। এটা করা হয় কি, একটা সোনার পাতকে, সোনার পাত আছে, তাকে হিট করা হয় আলফা কণা দিয়ে, আলফা পার্টিকেল দিয়ে হিট করা হয়। এটা কি গোল্ড পাত, ফয়েল বলতে পারো, গোল্ড ফয়েল। আর এদিকে জিঙ্ক সালফাইডের একটা পর্দা থাকে, ZnS। তো এর যে সিদ্ধান্তগুলো সেগুলো একটু ছোট ছোট করে আমার একটু মাথায় রাখতে হবে, কোশ্চেন যে কোনো জায়গা থেকে কিন্তু দিতে পারে। তো প্রথম যেটা, most of the alpha particle hit the screen without any deflection. উইথাউট এনি ডিফ্লেকশন, কোনো ডিফ্লেকশন ছাড়াই তোমার স্ক্রিনকে হিট করে। এর থেকে কি বোঝা যায়? এর থেকে যেটা বোঝা যায় লিখে রাখো, একটু ছোট ছোট করে লেখো, মোস্ট অফ দ্য ছোটো করে লিখে রাখো। সিদ্ধান্ত, যেটা সিদ্ধান্তটা আমার লাগবে, লেখো মোস্ট অফ দ্য প্লেস বলো, স্পেস অফ, হ্যাঁ, দ্য মোস্ট অফ দ্য স্পেস অফ অ্যাটম ইজ ভ্যাকান্ট, VACANT, ভ্যাকান্ট। নেক্সট সিদ্ধান্ত হচ্ছে সাম আলফা পার্টিকেলস হ্যাভ ভেরি স্মল ডিফ্লেকশন। এইটা অফ দি অর্ডার 1 ডিগ্রি, 1 ডিগ্রি মানে অত্যন্ত কম কিন্তু, হ্যাঁ, সেই ডিগ্রিতে কিন্তু ওদের ডিফ্লেকশন হয় 1 ডিগ্রি মতো। তাহলে এর থেকে বোঝা যায়, এইটাকে বলা হয়, লেখো দিস ইজ কনসিডার্ড অ্যাজ, এর যে সিদ্ধান্তটা সেটা এবার একটু বলি। দিস ইজ কনসিডার্ড অ্যাজ the interaction between, this is considered as the interaction between বা collision বলতে পারো, between heavy alpha particle with very light electrons. As electrons are very light, they cannot deflect alpha particles in major way, বা বেশিভাবে করতে পারবে আর কি। থার্ড, এবার তাহলে এর থেকে কি বোঝা গেল, এটাই কিন্তু সিদ্ধান্ত নয়। আমি পরমাণুর গঠন সম্বন্ধীয় সিদ্ধান্তের থেকে কি পেলাম? এর থেকে পেলাম যে যেহেতু সাম আলফা পার্টিকেলস হয়েছে, তাহলে সেখানে সাম ইলেকট্রনস আছে। তাহলে এর থেকে লেখো, যে সিদ্ধান্তটা লেখো, therefore some number of electrons are present inside atom in scattered manner, মানে বিচ্ছিন্নভাবে আছে।
সি নাম্বারে বলেছে যে পর্যবেক্ষণ সেটা হচ্ছে এটা সাম আলফা পার্টিকেলস ছিল। দেখো ভেরি very small number of alpha particles, very small number of alpha particles face major deflection by 90 degree to 180 degree, 90 to 180 মানে অত্যন্ত বেশি ডিফ্লেকশন। স্টপ করে লেখো দিস ইজ ইন্টারাকশন বিটুইন হেভি নিউক্লিয়াস বানান NuClus নিউক্লিয়াস উইথ আলফা পার্টিকেল, between আছে তাহলে and alpha particle, interaction between nucleus, heavy nucleus and alpha particle। stop করে লেখো as this happens to a very few number of electrons, very few number of alpha particles, alpha particles, therefore the nucleus is at a very small place and very heavy and has বুঝতে পারোনি very heavy and has same nature of charge as alpha particle, same nature of charge as alpha particle, that is positive। না এটা হলো, তাহলে এবার স্ট্রাকচারটা লিখে রাখো। স্ট্রাকচারটা এরকম হয়েছিল যে পজিটিভ টোটাল নিউক্লিয়াসটা আছে সেন্টারে এবং তাকে কেন্দ্র করে তোমার ইলেকট্রনগুলো ঘুরছে, জাস্ট এটুকু এঁকে রাখলেই হবে। এবার ত্রুটি মনে আছে রাদারফোর্ডের যে পরমাণু মডেল, তার ত্রুটি কি? স্টেবিলাইজ হয়ে যাচ্ছে এনার্জি ডিস্ট্রিবিউশনটা বলতে পারে, কেন ইলেকট্রনগুলোর উপর পড়ছে না নিউক্লিয়াসের উপর, কেন সেটা? তাহলে এরর ইন রাদারফোর্ড মডেল দেখো, এক নাম্বার যে এরর সেটা ছিল হচ্ছে বলেছে যে চার্জ পার্টিকেল ইলেকট্রন সেটা সার্কুলার পথে ঘুরছে, কিন্তু আমরা যখন ইএম ওয়েভ পড়বো তখন দেখব যে চার্জ পার্টিকেল যদি অ্যাক্সেলারেশন থাকে তার, তাহলে সে সবসময় এনার্জি রেডিয়েট করে, তাহলে এটা কখনো সেটা পসিবল হয় না। তাহলে ছোট্ট করে লিখে রাখো চার্জড বা নেগেটিভলি চার্জ, লেখো নেগেটিভলি চার্জ ইলেকট্রন, ছোট্ট করে লেখো নেগেটিভলি চার্জড ইলেকট্রনস ইফ revolves negatively charged electrons if revolves round the nucleus, then it will radiate but they will radiate EM wave by EM radiation, they will radiate EM radiation continuously, radiate না বিকিরণ করে বা ছাড়ে বা এমিট করতে পারো, they will emit
ইএম রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ে কন্টিনিউয়াসলি and loss and will lose energy এটা হচ্ছে প্রথম ত্রুটি যেটা। আর 2 নম্বর ত্রুটি দেখো, বোঝোনি বলো? তাহলে 2 নম্বর ত্রুটি হচ্ছে if electron radiates energy continuously, if electrons radiate energy continuously, the atomic spectrum Bernoulli must be কন্টিনিউয়াস। অ্যাটমিক স্পেকট্রামটা কন্টিনিউয়াস হওয়া উচিত ছিল, মানে নিরবচ্ছিন্ন হওয়া উচিত ছিল, বাট অ্যাকচুয়ালি ইট ইজ ডিসক্রিট। যে মেইন ত্রুটি, সেই মেইন ত্রুটি হচ্ছে এই যে ইলেকট্রনগুলো রিভলভ করছে সার্কুলার অরবিটে, এটা অ্যাকচুয়ালি সঠিক নয়, কারণ তারা তো তাহলে ত্বরণ রয়েছে তাদের। সেটা ওইটা যদি বলে বোর মডেল কোন জিনিসটাকে ঠিক করলো রাদারফোর্ড মডেলে, সেটা হচ্ছে যে এনার্জিটা বলছি না কন্টিনিউয়াস হওয়া উচিত, কিন্তু দেখা যায় ডিসক্রিট, এইটাকে সঠিক করেছিল বোর মডেল। কিন্তু অন্য যেগুলো অর্থাৎ যে ইলেকট্রন রেডিয়েট করছে এই জিনিসগুলোকে সে সঠিক করতে কিন্তু পারেনি। তাহলে প্রথম বোর মডেলের কিছু অ্যাজাম্পশনস আছে, সেগুলো একটু ঝটপট আমরা লিখে নিই। সব লিখবো না, জাস্ট একটু ম্যাথমেটিক্সগুলো লিখে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, প্রথম যেটা বললো, যে কোনো যে অরবিটে ঘুরতে পারে ইলেকট্রন সেটা নয়, পারমিসিবল অরবিট আছে। তো লেখো পারমিসিবল অরবিট, অ্যাজাম্পশনস অফ বোর মডেল, লিখে নাও, হেডিং করো অ্যাজাম। তাহলে প্রথম যে ধারণাটা তিনি দিলেন সেটা হচ্ছে পারমিসিবল অরবিট। পারমিসিবল অরবিটগুলোকে আমরা কিভাবে ডেজিগনেট করতাম? প্রথমে কে, এল, এম এবং তাকে n = 1, n = 2 এভাবে আমরা পরপর বলবো, n = 3 পরপর এভাবে। এটা হচ্ছে পারমিসিবল অরবিট। সেকেন্ড বলছে, আস্তে দেখো, বলছে ইলেকট্রনগুলো এই পারমিসিবল অরবিট থেকে আরেকটা পারমিসিবল অরবিটে যেতে পারে। তাহলে এটা একটু লিখে রাখো, ইলেকট্রনস ক্যান মুভ from one permissible orbit to another permissible orbit, from one permissible orbit to another permissible orbit by emitting or absorbing EM radiation, electromagnetic radiation, which is whose energy will be the difference between that two permissible difference between the energies of difference between the energies of that two permissible orbits. ঠিক আছে? তাহলে এই হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে যেটা হবে ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল, এই যে এনার্জি ডিফারেন্সটা দুটো পারমিসিবল অরবিট, সেটা এইচ নিউ এর সমান হবে। ঠিক আছে? এখানটায় ডিফারেন্স চিহ্ন দেওয়াই ভালো, তার কারণ ইএফটা ছোটও হতে পারে, তাই ইএফ ডিফারেন্স ইআই সমান এইচ নিউ। এটাকে লেখো, এটাকে বলে কোয়ান্টাম কন্ডিশন অফ বোর, কোয়ান্টাম কন্ডিশন বলে এটাকে। অ্যাজাম্পশন, 3 নম্বর অ্যাজাম্পশনটা আমি ম্যাথমেটিক্যালি লিখছি, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ যেটা এল এন,
অর্থাৎ n তম ধরো পারমিসিবল অরবিটে আছে, সেটা হয় mvn/rn। মনে রাখবা কোনো পার্টিকেল যদি বৃত্তপথে ঘোরে তাহলে তার কৌণিক ভরবেগ তার রৈখিক ভরবেগের সঙ্গে রেডিয়াস গুণ করে দিতে হয়। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু mvr, আমরা যখন রোটেশনাল মেকানিক্স করবো বলবো তখন একটা কণা বৃত্তপথে ঘুরলে তখন mv/r করলে হয়। তো mv/r এটা হয় nh/2π, অর্থাৎ h/2π এর n-তম গুণিতক, যেখানে n হচ্ছে আমার 1 2 3 4। কোয়ান্টাম কন্ডিশন পার্টটা না, ঠিক, এটা ফ্রিকোয়েন্সি কন্ডিশন, এটা লেখো ফ্রিকোয়েন্সি কন্ডিশন, এটা হচ্ছে কোয়ান্টাম, ভুল লিখেছি। আচ্ছা, প্রথম এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কন্ডিশন, কম্পাঙ্ক সত্য বলে, আর এটা হচ্ছে কোয়ান্টাম কন্ডিশন। উপরেরটা ফ্রিকোয়েন্সি কন্ডিশন, এটা কোয়ান্টাম কন্ডিশন। তাহলে এর থেকে বোঝা যায় যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কোয়ান্টাইজড একটা রাশি। হ্যাঁ, এখান থেকে তো এটা লিখে রাখো। এর থেকে যেটা বোঝা যায়, লেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইজ কোয়ান্টাইজড। অ্যাঙ্গুলার মোমেন্টামটা কোয়ান্টাইজড। ছোট্ট করে ডি ব্রগলি যে হাইপোথিসিসটা আমরা পড়েছি আগের দিন, সেইটা থেকে এই কোয়ান্টাম যে কন্ডিশন, এটার একটুখানি প্রুফটা দেখে নিই। দেখো, একটা প্রুফ করতে গেলে ছোট ছোট জিনিসপত্র আসে, সেই জিনিসগুলো কোনো না কোনো অঙ্ক করতে কাজে লাগে। যেমন ও আজকে একটা অঙ্কর কথা বললো, সেখানে দেখবা এর থেকে একটা ছোট্ট জিনিস কাজে লাগবে, তো সেটা জানা উচিত। তো লেখো, ছোট্ট করে হেডিং করো যে কোয়ান্টাম কন্ডিশন ফ্রম ডি ব্রগলি হাইপোথিসিস। কোয়ান্টাম কন্ডিশন ফ্রম ডি ব্রগলি হাইপোথিসিস। দেখো, ইলেকট্রনটা যে বৃত্তপথে ঘুরছে, সেই ইলেকট্রন তার সাথে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ আছে, একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ আছে, এরকম একটা ওয়েভ আছে এই। এবং সেই ওয়েভটা কীরকম ওয়েভ হবে, যেহেতু ইলেকট্রনটা ওই বৃত্তপথের মধ্যেই সীমাবদ্ধ, তাই ওয়েভটাকে আমরা বলবো স্টেশনারি ইলেকট্রন ওয়েভ। স্টেশনারি ইলেকট্রন ওয়েভ, স্টেশনারি ইলেকট্রন ওয়েভ বলবো এটাকে। এটা যদি n-তম বৃত্তপথ হয়, nth অরবিট হয়, তাহলে একটা ওয়েভলেন্থ যদি ল্যামডা হয়, যে এইটুকু যদি ল্যামডা হয়, তাহলে n খানা তরঙ্গ ওখানে থাকবে, ইলেকট্রন তরঙ্গ। তাহলে এটা একটু লেখো, ইন nth অরবিট there is n number of electron wave, n number of electron wave। তাহলে এইটা যদি রেডিয়াস আমার rn হয়, তাহলে 2πrn সমান n ল্যামডা, এটা হবে। এবারে আমরা ল্যামডা মানে ডি ব্রগলি হাইপোথিসিস থেকে জানি h/mv, তাহলে বসিয়ে দাও n ইন্টু h/mvn বললাম। তাহলে এই জায়গাটা থেকে দেখো rn থাকছে, আর mv এদিকে করে দিলাম, তাহলে mvn/rn সমান দেখো nh/2π হয়ে গেল। তাহলে এই ডি ব্রগলি হাইপোথিসিস থেকে আমরা এটাকে প্রমাণ করলাম। নেক্সট এবার অ্যাপ্লিকেশানে যাব বোর মডেলের। এইটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এখান থেকেই প্রশ্ন পরীক্ষায় দেয়, তো খেয়াল করো। অ্যাপ্লিকেশনস অফ বোর মডেল, তুমি মনে রাখবা বোর মডেলটা হাইড্রোজেন লাইক অ্যাটমদের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। তাহলে অ্যাপ্লিকেবল ফর লিখে রাখো। এবার এইটা দিয়েই তোমাকে কোশ্চেন দেবে, এর বাইরে দেবে না। অ্যাপ্লিকেবল ফর হাইড্রোজেন লাইক, এইচ লাইক অ্যাটম। এইচ লাইক অ্যাটম কারা? এইচ, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, এইগুলো দিয়েই তোমাকে কোশ্চেন দেবে।
এইচের ক্ষেত্রে জেড ইকুয়াল টু 1, হিলিয়ামে জেড 2, লিথিয়ামে জেড 3, এই হচ্ছে এদের পার্থক্য। আর সব কিছু এদের সমান সমান। লাস্ট অরবিটে একটা করে ইলেকট্রন আছে। প্রথম অ্যাপ্লিকেশন 1 নাম্বার, সেটা হচ্ছে লেখো Rn বের করব। তাহলে রেডিয়াস অফ nth অরবিট। তার জন্য আমরা কোয়ান্টাম যে শর্তটা সেটা ব্যবহার করব। আর একটা জিনিস ব্যবহার করব, যেহেতু ইলেকট্রনটা বৃত্তপথে ঘুরছে তাই অভিকেন্দ্র বল সরবরাহ করছে কোনো না কোনো একটা ফোর্স। সেই ফোর্সটা এখানে কুলম্বীয় ফোর্স হবে। তাই দুটো স্টেটমেন্ট ইউজ করলেই হয়ে যাবে। তাহলে দেখো 1/4πε0 জেড ই হচ্ছে তোমার যে নিউক্লিয়াসের টোটাল চার্জ, জেড যদি আমার অ্যাটমিক নাম্বার হয়, তাহলে প্রোটন আছে কটা, জেড খানা, তাহলে তার চার্জ কত, জেড ই। আর একটা ইলেকট্রন ঘুরছে বাইরে, তাহলে সেটা হচ্ছে ই, আর বাই আর এন তার স্কোয়ার। এটা হচ্ছে তোমার কুলম্বীয় ফোর্স। এটা প্রদান করবে অভিকেন্দ্র ফোর্স। তাহলে এম ভিএন স্কোয়ার বাই আর এন। তাহলে এখান থেকে ভিএন স্কোয়ারটা ক্যালকুলেট করো। আচ্ছা, এইটা ক্যালকুলেট করছে, আমি লিখে দিচ্ছি রেজাল্টগুলো, বুঝেছো, তুমি বাড়ি গিয়ে করোখুন। এটা 1 নাম্বার। আর কোয়ান্টাম সত্ত্ব এম ভিএন আর এন আর প্রমাণ টমান করতে হবে না, NH/2π আমার দরকার তো অঙ্ক করার জন্যে। NH/2π এটা করে, এই দুটো ইউজ করে জাস্ট তুমি আর এনটা ক্যালকুলেট করো। অর্থাৎ এখান থেকে ভিএন নিয়ে ওখানে বসালে আর এন চলে আসবে। তাহলে আর এন যেটা আসবে সেটা হচ্ছে ε0 n²h² বাই πm z²। এটা মুখস্থ রাখবো। প্রপোর্শনালিটি খুব মুখস্থ রাখতে হবে, আর এন ইজ প্রপোর্শনাল টু n²/z। এই দুটো দরকার আমার। 2 লাইন করো, বাড়ি গিয়ে দেখবার চলে আসবে। এটা কোয়েশ্চেনটা এইরকম বলছে, রেডিয়াস অফ সেকেন্ড অরবিট অফ H is x times third x times that of my radius of that of third orbit of lithium double plus. X equal to what? X equal to what? করো ক্যালকুলেশন, না হলে আমি এই সলিউশন RH বাই আর লিথিয়াম, এই প্রপোর্শনালিটি লিখলে কী হবে, NH² ZLi বাই এটা করলে জাস্ট মান বসালাম। আমি এইচের ক্ষেত্রে দ্বিতীয়, লিথিয়ামের ক্ষেত্রে তৃতীয় কক্ষপথ বলেছে। তাহলে 4/9 ইন্টু জেড হচ্ছে লিথিয়ামের 3, এইচের 1। তাহলে এই হলো। এবার হচ্ছে এনার্জি, না এনার্জি না, আরও দুটো কথা একটু বলে নিই, দাঁড়াও। এইবারে আমরা যদি একটা স্পেশাল কেস এখানে গ্রহণ করি শুধু হাইড্রোজেনের জন্য, হাইড্রোজেনকে আমরা স্পেশাল অ্যাটম হিসেবে যদি এখন নিই, তাহলে ফর হাইড্রোজেন অ্যাটম দুটো কথা একটু লিখে নিই। ফর এইচ অ্যাটম জেড ইকুয়াল টু 1, তাই তো? তাহলে সেক্ষেত্রে আর এন ইকুয়াল টু হবে, আর এন হবে ε0 n² বাই πm, জেডটা 1 হয়ে যাবে, তাহলে πm² হাইড্রোজেনের জন্য হয়েছে। তাহলে ফর n ইকুয়াল টু 1, এর মধ্যে আবার যদি আমি প্রথম কক্ষপথে চলে আসি, তাহলে R1 হবে, এটাকে বলি ε0 h² বাই πm², n1 করে দিলাম। তাহলে এটা হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে দেখো এইখানে যা এসেছে সবই দেখো ইউনিভার্সাল কনস্ট্যান্ট, ε0 h πm/e। বললো এইটার ডাইমেনশন বের করো, এইসবই দেয় বেশি, প্রথম ডাইমেনশনাল যে চ্যাপ্টার সেখানে বললো এই পুরো জিনিসটার ডাইমেনশন বের করো, পাইটা শুধু বাদ দিয়ে দেবে। তাহলে তোমাকে বুঝতে হবে এই রাশিমালাগুলোকে মাথায় একটু রাখা উচিত, তাহলে ঝটপট হয়ে যাবে সঙ্গে সঙ্গে যে এইটা মানেই সেই রেডিয়াস, তাহলে এটা এল হয়ে যাবে সরাসরি, বুঝেছো? এইগুলোই দেয়। তাহলে এটা হবে হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম মান বসালে, ঠিক আছে? এবারে যদি বলে এরকম হাইড্রোজেনের প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথের অনুপাত কী হবে, তাহলে জাস্ট n² সাথে 1:4:9 চলতে থাকবে, ঠিক আছে? ক রকম এনার্জি হবে একটা ইলেকট্রনের? 3 রকম।
টোটাল না, মানে টোটালটা মানে তো সেই দুটো যোগফল, মানে রকমটা কয় দুই, কাইনেটিক আর পোটেনশিয়াল। আর বললো পোটেনশিয়াল এনার্জি কেন হবে, এসব প্রশ্ন তো আসতে পারে। বললো পোটেনশিয়াল এনার্জি কেন হবে, ইলেকট্রনে কেন পোটেনশিয়াল এনার্জি আছে? অ্যাট্রাকশন ফিল্ডে আছে না, দ্যাটা ইলেকট্রিক ফিল্ডে আছে, ইলেকট্রিক ফিল্ডে থাকলেই পোটেনশিয়াল এনার্জি কত, 1/4 Q1 Q2 বাই ডিস্টেন্স আর। এবং অ্যাট্রাকটিভ ফিল্ডে থাকলে পোটেনশিয়াল এনার্জি হয় মাইনাস, নেগেটিভ পোটেনশিয়াল এনার্জি হবে। ঠিক আছে, মাথায় রাখবা। তাহলে আমরা এবার বের করবো কি ইএন। ইএন বের করা খুব সোজা। ইএন মানে হচ্ছে nth যে অরবিট সেখানের কাইনেটিক এনার্জি আর সেখানের পোটেনশিয়াল এনার্জি। তাহলে কে প্লাস ইউএন, এই তো। তাই কেটা একটুখানি ক্যালকুলেশন করি। দেখো একটা কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রেও কিন্তু এইভাবে করেছিলাম, দেখো একই রেজাল্ট আসবে। তাহলে কে মানে কি, নিশ্চয়ই হাফ mv/n²। তাই না, হাফ mv² তো কাইনেটিক এনার্জি। তাহলে এখন আমরা যেটা লিখছি 1/4πε0 JD²/RN², এটা হচ্ছে কুলম্বীয় ফোর্স, সমান সমান mvn²/Rn। এই জায়গাটা থেকে তুমি হাফ mvn² ক্যালকুলেশন করো, Rn একটা কেটে গেল, তাহলে হাফ এম করলে এখানে একটা হাফ চলে আসছে, হাফ 1/4πε0 JD²/Rn, এটা মানে হচ্ছে mvn²। mvn² এর সঙ্গে হাফ করে দেবো, তাহলে হাফ mvn², এটাই মানে ইকে। দেখো এটাই আসছে ইকে। এনার্জি দেখি যাই ইউএন। ইউএন মানে হচ্ছে দেখো জেডি হচ্ছে নিউক্লিয়াসের চার্জ, ইলেকট্রনের চার্জ ই, কিন্তু ইলেকট্রন চার্জ মাইনাস ই আমাকে নিতে হবে, কারণ যখনই পোটেনশিয়াল এনার্জি আমরা তো নির্ণয় করি সাইন দিয়ে বসাতে হবে। তাহলে 1/4πε0 জেডি আর মাইনাস ই করলে JD², আগে একটা মাইনাস সাইন চলে আসবে, বাই Rn এইটা। তো দেখো এটার সাথে পুরোপুরি মিল, এটা দেখো শুধু হাফটা নেই। তাহলে আমি একটা কাজ করছি, উপর নিচে একটা 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 2 × হাফ, আর আগে একটি মাইনাস সাইনটা রাখলাম, তাহলে 2 × মাইনাস সাইন রাখলাম JD²/4πε0 Rn। তাহলে এটাকে আমি লিখতে পারি দেখো -2k লিখতে পারি, ইকে দিয়েছি, ধরে দিয়েছিলাম না 2 তাহলে ইউএন সমান সমান -2 কোনটা বলো, ওই টোটাল এক্সপ্রেশনটা, এটা তো বের করে নিতে পারবো, এটা মনে রাখার দরকার নেই, টোটাল এনার্জিটা মনে রেখো। তাহলে এখান থেকে দেখো আমি যদি টোটাল এনার্জি বের করি, ই সমান সমান এই দুটোরই তো যোগফল, তাহলে ইউএন প্লাস ইকে, দ্যাট ইজ এখানে 2 বসাবো, তাহলে -কে থাকবে। দেখো দেখো ওই মহাকর্ষের ক্ষেত্রে এটাই এসেছিল, কৃত্রিম উপগ্রহের যে শক্তি। তাহলে এখানে যদি মান বসাই, en লেখো, এটাকে ই সাবস্ক্রিপ্ট 10 সমান ইউএন প্লাস ইকে, তাহলে -কে সমান হয়ে গেল। তাহলে -কে মানেই আবার আমি লিখতে পারি u/un/2। তাহলে একসাথে এই লাইনটা লিখে রাখো, en সমান সমান -কে সমান সমান un/2। এইবারে এই এক্সপ্রেশনটা বসিয়ে যে কোনো একটা, ধরো ইকের এক্সপ্রেশন বসালাম, এটা বসিয়ে যদি Rnটাকে পুট করে দিই, Rn এর মান একটু আগে করেছিলাম ওই যে পুরো এক্সপ্রেশনটা, সেটা যদি পুট করে দিই আমি টোটাল এনার্জি পাবো। টোটাল এনার্জি En = এটা মুখস্থ রেখো, -m হচ্ছে ইলেকট্রনের চার্জ, Z² e⁴/8ε0 0² n² h²। প্রপোর্শনালিটি হচ্ছে En is proportional to Z²/n²। এখানে ওই একই রকম অঙ্ক দিতে পারে, মুখস্থ চাইলে মুখস্থ করতে পারো, কোনো অসুবিধা এখানে নেই।
ওই ডাইমেনশনাল অ্যানালিসিসের ওখানে কিন্তু দিতে পারে যে এর ডাইমেনশন বলো, সেখানে এই এমটা থাকবে, জেডটা দেবে না, জেড তো অ্যাটমিক নাম্বার, ওর তো হয় না ডাইমেনশন, আর এপসিলন 0 দেবে, এইচ দেবে। তো এক্সপ্রেশনগুলো মনে রাখলে তুমি ওখানে সরাসরি ইউজ করতে পারো ওগুলো। এবারে দেখো এখানে ওরকম কোশ্চেন দিতে পারে যে এক্ষুনি বললাম হাইড্রোজেনের সেকেন্ড স্টেটের এনার্জি যদি লিথিয়ামের থার্ড, এরকম দিতে পারে, তাই ওইটা ব্যবহার করেই করতে পারবে। এবারে এর আর একটা এক্সপ্রেশন আছে, সেটা একটুখানি এখান থেকে দেখিয়ে দিই। তো এখান থেকে লিখে রাখো ইএন সমান সমান মাইনাস এম e⁴ জেড স্কোয়ারটাকে আলাদা করছি, 8 এপসিলন 0 স্কোয়ার CH কিউব দেখো ইন্টু এটাকে CH লিখলাম এখানে, এই যে CH দিয়ে ওপর নিচেটা গুণ করেছি CH, আর পাশে যেটা থাকছে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এইটা সমান সমান থাকছে মাইনাস RCH ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এটা ইএন এর আর একটা এক্সপ্রেশন হচ্ছে এটা মাইনাস RCH বাই এটা, যেখানে আর হচ্ছে এই যে এইটা, এই টোটালটা হচ্ছে আর, টোটালটা আর, একে বলে রিডবার্গ কনস্ট্যান্ট। আর সমান সমান রিডবার্গ কনস্ট্যান্ট, এর ডাইমেনশন হচ্ছে মিটার ইনভার্স বা অর সেমি ইনভার্স, মনে রাখবা। তো এখান থেকেও কিন্তু ডাইমেনশন অ্যানালাইসিস করতে পারি, যে এটা টোটালটা বললো এম e⁴ এইটা CH কিউব, বললো এর ডাইমেনশন কী হবে, ঠিক আছে? তাহলে ওই মিটার ইনভার্স সেমি, আর যে এই রিডবার্গ কনস্ট্যান্ট যেখানে কাজে লাগবে, অঙ্ক যখন দেবে এর মান দিয়ে দেবে, তোমার মান নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, কিন্তু এই ডাইমেনশনের জন্য এটা মনে রেখো। এইবারে আমরা স্পেশাল কেস হিসেবে এখন হাইড্রোজেনকে নেব, এবং তার ক্ষেত্রে কয়েকটা স্টেটের এনার্জিকে মুখস্থ রাখতে হবে। দেখো ফর এইচ অ্যাটম, বলো এইচ অ্যাটমের ক্ষেত্রে কোনটা 1, Z = 1, তাহলে সেটাকে পুট করলে দেখো এখান থেকেই করবো আমরা, EN সমান সমান মাইনাস RCH বাই এন স্কোয়ার, এটাই মুখস্থ রাখবো এবার থেকে, লাগবে এগুলো কাজের পরে। তো দেখো এটা যদি বসাই, তাহলে E1 যদি হয়, E1 ফর n = 1, তুমি মনে রাখবো হবে মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। আর একটা যদি জানি, এর পরেরগুলো তো আমরা প্রপোর্শনালিটি দিয়ে বের করতে পারবো। ওই মানগুলো যদি বসাই, বুঝেছো আপনি না? তাহলে E = মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট E1। E2 কী হবে? এই যে n স্কোয়ারের প্রপোর্শনাল, তো তাহলে মাইনাস E1/4 হবে, তাহলে মাইনাস 3.4 ইলেকট্রন ভোল্ট। মুখস্থ রেখোগুলো হয়, মুখস্থ আছে নাকি? হ্যাঁ বলো E3, তাহলে বলে ফেলো মিঠুন কী হবে? 1.51 ইলেকট্রন ভোল্ট এটা হয়। E4ও লিখে রাখো, মাইনাস E1/16, 0.86 না 5 মনে হয়, যাই হোক এরকম 86 বা 85 এরকম। এইগুলো মনে রাখার কারণটা আমি তোমাকে বলছি, কেমন প্রশ্ন এখান থেকে দেয়। প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে কত রকমভাবে যে দিতে পারে সেইটা দেখো এখান থেকে। দেখো এইটুকু যদি তুমি ডিফারেন্স বের করো, তাহলে দেখো 10.2 হয়, তাই না? এর বলবে একটা এই অ্যাটমে থাকা কোনো ইলেকট্রনকে ওরকম 10.2 ইলেকট্রন ভোল্ট এনার্জি দেওয়া হলো, তাহলে গ্রাউন্ড স্টেটে রয়েছে, গ্রাউন্ড স্টেটে, তাহলে ও এখন যে স্টেটে গেল সেই স্টেটের RN কত হবে, মানে রেডিয়াস, বুঝেছো? আবার এরকম বলে হ্যাঁ ওই 10.2 যোগ করে দিতে হবে, করে যে 3.4 হলো এটাই পাবা তুমি, দেখবা। তাহলে ওইটা যদি তোমার সাথে সাথে মনে থাকে, মুখস্থ থাকে, তুমি ঝটপট অঙ্ক করতে পারবা। তোমার তো MCQ আনসার বের করতে হবে। এবার বলতে পারে ওখানে গেল এখন 10.2 ইলেকট্রন ভোল্ট এনার্জি দেওয়া হলো ওকে,
ওখান থেকে যদি ফেরত আসে গ্রাউন্ড স্টেটে তাহলে কতগুলো বর্ণালী রেখা পাওয়া যায় সেটা আমরা পরে এক্সপ্রেশনে দেখছি কী করে বের করতে হয় সেটা। তাহলে এই স্টেটগুলো যদি তুমি জানতে পারো এই এনার্জির উপর ডিপেন্ড করে, তাহলে তুমি বর্ণালী রেখা দেখবা খুব সহজে, যাই দিক না কেন তুমি সহজে বের করতে পারো। তাই এই এনার্জিগুলোকে মুখস্থ রাখা ইম্পর্ট্যান্ট। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা দেখো, যত আমি হাইয়ার স্টেটে যাচ্ছি পরপর দুটো স্টেটের মধ্যে এনার্জির যে গ্যাপ সেটা কমছে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কনক্লুশন এখান থেকে পরীক্ষায় দেয়, যে দেখো এখানে 10.2 কিন্তু এখানে দেখো অত নেই, এখানে আরও কম। ঠিক আছে, তাই কথাটা একটুখানি লিখতে হবে। লেখো, অ্যাজ উই মুভ টু হাইয়ার স্টেটস, the energy difference between two successive states decreases. The energy difference between two successive states decreases. ঠিক আছে, তো এখান থেকে কি কোশ্চেন পরীক্ষাতে দেয় দেখো, বলছে n = 7 থেকে n = 6, এতে একটা ইলেকট্রন জাম্প করছে কোশ্চেন। হ্যাঁ, এতে একটা ইলেকট্রন জাম্প করছে। আর n = 5 থেকে n = 4, এতে একটা ইলেকট্রন জাম্প করছে। দুটো ক্ষেত্রের মধ্যে কোন ক্ষেত্রে ইলেকট্রন বেশি ল্যামডা বলতে পারে অথবা বেশি ফ্রিকোয়েন্সি বলতে পারে, হয় তরঙ্গ দৈর্ঘ্য নয় ফ্রিকোয়েন্সি, দুটোর মধ্যে কোন ক্ষেত্রে বেশি ফ্রিকোয়েন্সির ফোটন নিঃসরণ করবে অথবা বেশি তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন নিঃসরণ করবে। যে ক্ষেত্রে কম্পাঙ্ক বেশি হবে সেক্ষেত্রে তরঙ্গ কম হবে। তাহলে বলো দেখি কি হওয়া উচিত? ফোটন নিঃসরণ করবে সেকেন্ডের ক্ষেত্রে, কারণ এর ক্ষেত্রে এনার্জি ডিফারেন্স বেশি, এর ক্ষেত্রে এনার্জি ডিফারেন্স কমে যাবে। এখানে যেহেতু 4টে অপশান থাকে তাই এরকম 4খানা দেয়, বুঝলি তো, এরকম 4খানা দেয়। তাহলে আমরা যত উপরে যাব তত এনার্জি ডিফারেন্স কমে না, কম্পাঙ্ক তত কমতে থাকবে দুটো সাকসেসিভ এনার্জি অরবিটের মধ্যে আর কি। ঠিক আছে, তাহলে এইটা হবে ফ্রিকোয়েন্সির দিক থেকে হাইয়ার আর এটা হবে ল্যামডার দিক থেকে হাইয়ার। তো এটা মাথায় রেখো, লিখে নাও, যদি অসুবিধা হয় নিজের মতো করে একটু লিখে নাও। স্পিডের ক্ষেত্রে খেয়াল করো, আমরা আবার ওই এক্সপ্রেশনটাই লিখছি, এবার স্পিড, সি নাম্বার অ্যাপ্লিকেশন হচ্ছে স্পিড অফ ইলেকট্রন, মানে ভিএন, আরএন ইএন, এবার ভিএন ক্যালকুলেশন করছি। দেখো ওই আবার ওইটাই লেখো, 1/4πε0 জেড স্কোয়ার বাই আরএন স্কোয়ার সমান এম ভিএন স্কোয়ার বাই আরএন। আরএন একটা কেটে গেল, এর মধ্যে যেটা করছি দেখো কায়দাটা খেয়াল করো, এই আরএনটাকে ওই এম ভিএন স্কোয়ার আরএনের ওখানে নিয়ে যাচ্ছি। তাহলে 1/4πε0 জেড স্কোয়ার সমান থাকছে এম ভিএন আরএন ইন্টু আরএন, না ইন্টু ভিএন, সরি স্কোয়ার ছিল ভিএনের। তাহলে এই পার্টটা তো পুরো কোয়ান্টাইজ। দেখো আমি যেটা চাইছি কি, প্রত্যেকটা ক্ষেত্রে আমি এন এর সাথে প্রপোর্শনালিটি আর জেড এর সাথে প্রপোর্শনালিটিটা চাইছি। তাহলে এটাকে তো আমি এন এর সাথে প্রপোর্শনাল লিখে দিতেই পারি, তাহলে এটাই আমি লিখে দেবো NH/2π ইন্টু ভিএন। দেয়ারফোর দেখো যেটা ভিএন আসছে 1/4πε0 জেড স্কোয়ার বাই টোটাল ওই NH/2πকে এখানে নিয়ে আসো। ঠিক আছে, এবারে Z/N এইটা হচ্ছে প্রপোর্শনালিটি ফ্যাক্টর হবে, আর বাকি যেটুকু আছে সেটাকে আলাদা লিখে আর একটা ছোটো কায়দা করতে হবে, ই স্কোয়ার আর এই 4π-এর সাথে এই 2π-কে কেটে দিলাম, তাহলে এখানে শুধু একটা 2 থাকবে, এখানে একটা 2 থাকবে, এই যে 2 থাকলো। আর কি আসছে তাহলে স্কোয়ার বা এইচ হচ্ছে একটা, ওপরের নিচে আমি একটা সি দিয়ে গুণ করছি ইন্টু সি। ঠিক আছে, কেন সি দিয়ে করলাম, সি দিয়ে কেন করলাম, কারণ এটা তো বেগ, ভিএনটা তো বেগ, তাই আমি এখানে আলোর বেগের কতটা ফ্র্যাকশান সেটা বের করতে চাই, তাই আমি সি দিয়ে গুণ করলাম। তাহলে এটা দেখো এই Z/N এই যে জিনিসটা
এটাকে আমরা বলি আলফা, আলফা বলি ইন্টু সি। এটাকে বলা হয় সমারফেল্ডস ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট বলে। SOMMERFELDS, সমারফেল্ডস ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট। তাহলে বলো তো দেখি, প্রপোর্শনাল টু না, এটা এই পুরো জিনিসটাকে আলফা বললাম, কনস্ট্যান্ট ওটা একটা আলফা বলে, এটাকে আলফা ধরে তুমি অন্য কিছু ধরতে পারো, ওটা একটা কনস্ট্যান্ট রাশি। তাহলে আমার প্রশ্নের এবার উত্তর, এটা তাহলে ডাইমেনশন কি বলো তো দেখি, এই সমারফিল্ডের ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্টের ডাইমেনশন কেন? হ্যাঁ হ্যাঁ ঠিক। তাহলে দেখো এটা সি, আর এখানে যেহেতু ভিএন, এটা তো ডাইমেনশনালি সমান, আর যেটা এর তো কোনো ডাইমেনশন নেই, তাহলে পুরোটা ডাইমেনশনলেস। তাহলে এখান থেকেও সেই ডাইমেনশন দিয়ে কিন্তু প্রশ্ন তোমায় দিতে পারে, বলে ডাইমেনশন বের করো A²ε0HC। তো এইগুলো একটু জাস্ট মাথায় রেখো, তাহলে পুরো জিনিসটা ডাইমেনশনলেস লিখে রাখো, লেখো এটা ডাইমেনশনলেস, ডাইমেনশনলেস। আর এর মান কত হয় জানো? এটা 1/137 এটা হয় মান। তাহলে দেখো এবারে আমরা যদি এখন সেই আবার স্পেশাল কেস হিসেবে হাইড্রোজেন নিই, তাহলে ফর এইচ z=1, ফর এইচ z=1, হ্যাঁ বোঝা যাচ্ছে না? দেখতে অসুবিধা হলে বলো, অনলাইন হচ্ছে না তো। এই z=1, তাহলে Vn হবে আলফা c/n। তাহলে যদি আমরা n=1 নিই, n=1 ফর n=1 মানে প্রথম অরবিটে যাচ্ছি হাইড্রোজেনের ক্ষেত্রে, তাহলে সেটা V1 দেবে, V1 সিম্পলি আলফা ইন্টু সি। তাহলে আলফা 1/137 আর সি 3 × 10⁸ মিটার/সেকেন্ড, তাই তো? তাহলে এটা মোটামুটি হবে তোমার 2.2 × 10⁶ মিটার/সেকেন্ড। 3কে করে দিলাম 300 10⁶, তাকে 137 দিয়ে ভাগ, 300কে 137 দিয়ে ভাগ করলে কি 2-এর থেকে একটু বেশি হবে না, তাই 2.2। হ্যাঁ, 10-এর পাওয়ার দিয়ে এদিক ওদিক করে সবসময় ক্যালকুলেশন করবা, দেখবা তাড়াতাড়ি হয়ে যাবে। এগুলো একটু লিখে রাখো। দেখো যেটা পেলাম, Rn is proportional to n²/z, বোঝা যাচ্ছে না? তাহলে Vn না En is proportional to z²/n², আর Vn এক্ষুনি যেটা পেলাম proportional to z/n। এই তিনটে প্রপোর্শনালিটি আমাকে মুখস্থ রাখতেই হবে। আর Ln যেটা আমরা কৌণিক ভরবেগ পেয়েছি, সেটা কিন্তু proportional to n। এই তিনটে আমরা পেলাম। এছাড়াও আর কি কি আসে দেখো এখানে, এইগুলো দিয়ে প্রশ্ন তোমাদের তৈরি করতে পারে পরীক্ষায়। হ্যাঁ বলো, ফ্রিকোয়েন্সি, পর্যায়কাল এগুলো দিতে পারে। দেখো সেটা এক করে করি। পর্যায়কাল, টাইম পিরিয়ড, হ্যাঁ Tn সমান জানি তো 2πRn/Vn হয়। তাহলে Tn ইজ প্রপোর্শনাল টু, দেখো Rn এর প্রপোর্শনালিটি লেখো n²/z, আর Vn হচ্ছে z/n, তাহলে z নিচে আসছে, n উপরে যাচ্ছে, তাহলে দিতে পারে প্রপোর্শনাল টু, তাহলে n³/z²। দেখো একটু মিলিয়ে নিও যে আমার সাথে মিলছে কিনা, ক্যালকুলেশন করছি তো এদিক ওদিক হতে পারে দুটো একটা। তাহলে দেখো এটা হচ্ছে টাইম পিরিয়ড, এটা লিখে রাখবে টাইম পিরিয়ড। আচ্ছা, টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি ব্যস্তানুপাতিক হয়, তাহলে ফ্রিকোয়েন্সি সেটাকে আমরা নিউ বলছি, নিউ n সমান 1/Tn, তাহলে দ্যাট ইজ প্রপোর্শনাল টু z²/n³, এটা হবে। নিউ nটা উল্টো হবে, বোঝা যাচ্ছে না? ক্লিয়ার? এখান থেকে দিতে পারে কারেন্ট অ্যাসোসিয়েটেড উইথ ইলেকট্রন। কারেন্ট, বলো কারেন্ট কি করে বের করে একটা রিভলভিং চার্জের ক্ষেত্রে? কারেন্ট IN, কারেন্ট মানে কি, এটা রিভলভ করছে একটা চার্জ, তার কারেন্ট, তার অ্যাসোসিয়েটেড কারেন্ট কি করে বের করে? চার্জ বাই পর্যায়কাল, মনে পড়ছে না? তাহলে IN সমান E/টাইম, তাহলে সমান তো অ্যাকচুয়ালি E × নিউ n,
তাহলে এটা হবে কি প্রপোর্শনাল টু নিউ এন এর যা প্রপোর্শনালিটি তাই হবে। বলো, ফ্রিকোয়েন্সি যা প্রপোর্শনালিটি 1/Tn মানে তো নিউ এন। যদি বলে ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক মোমেন্ট দেখবো আমরা ম্যাগনেটিক প্রপার্টিজ যখন করিয়েছিলাম বোর ম্যাগনেটনের ঠিক আগে পড়িয়েছিলাম, ওটার ফর্মুলা হয় ম্যাগনেটিক মোমেন্ট আমরা পিএম দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম কিউ ইন্টু L/2m। তাহলে কিউ ইন্টু L/2m যেহেতু, তাহলে পিএম ইজ প্রপোর্শনাল টু পিএম অফ সাবস্ক্রিপ্ট n ইজ প্রপোর্শনাল টু শুধু ln এর সঙ্গে হবে, তাই না বলো? ln তো n এর সাথে শুধু প্রপোর্শনাল, তাহলে পিএম ইজ প্রপোর্শনাল টু n। তাহলে এই জিনিসপত্রগুলো কিন্তু এখানে থাকতে পারে। এছাড়াও যদি কিছু থাকে যেগুলো এর সাহায্যে বের করা যায় তোমরা বের করবা সেভাবে, ঠিক আছে? থাক তাহলে আজকে অবধি নাকি? এরপরে ওই হাইড্রোজেন স্পেকট্রামের ব্যাখ্যাগুলো আছে, বামার শ্রেণী টেনি এগুলো, ওই আর এক্সরেটা আছে এই চ্যাপ্টারে, করলে চ্যাপ্টার হয়ে যায়। তো নেক্সট টপিক আমাদের হচ্ছে এইচ স্পেকট্রাম, অর্থাৎ হাইড্রোজেন বর্ণালী। এইটা আমাদের একটু বুঝতে হবে, কোথা থেকে তৈরি হচ্ছে কি ব্যাপার। এটা বোঝার আগে আমরা অ্যাটমিক স্পেকট্রাম একটুখানি বুঝে নিই, অর্থাৎ পারমাণবিক বর্ণালীটা কি সেটা একটু বুঝে নিই। অ্যাটমিক স্পেকট্রাম, বায়ুশূন্য নলে যদি আমরা মৌলিক গ্যাসকে নিই, অর্থাৎ হিলিয়াম, নিয়ন, এই সমস্ত মৌলিক যে সমস্ত গ্যাস আছে সেই সমস্ত গ্যাস নিয়ে যদি তড়িৎ চালনা করা হয়, তাহলে এই সমস্ত গ্যাসের যে ইলেকট্রনগুলো আছে, সব ইলেকট্রন নয়, কিছু ইলেকট্রন তারা হাইয়ার স্টেটে চলে যায় এক্সাইটেড হয়ে, এবং সেখান থেকে আবার নিচের স্তরে কিন্তু তারা ট্রানজিট করতে পারে। সেই ক্ষেত্রে এই যে প্রক্রিয়া, এই যে ট্রানজিশন, সেই ট্রানজিশন ওরা কিন্তু ইএম রেডিয়েশন ছাড়ে, এবং সেই ইএম রেডিয়েশনকে আমরা যদি সেটা দিয়ে স্পেকট্রাম তৈরি করি, অর্থাৎ প্রিজমের মধ্যে থেকে পাঠিয়ে, সেই যে স্পেকট্রাম সেটাকে আমরা বলি অ্যাটমিক স্পেকট্রাম, ঠিক আছে? মৌলিক গ্যাসের থেকে তৈরি হচ্ছে, তাই এরা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম। তো এর বৈশিষ্ট্য হচ্ছে এই স্পেকট্রাম হচ্ছে ডিসক্রিট টাইপ, অর্থাৎ বিচ্ছিন্ন টাইপ, ঠিক আছে? অর্থাৎ দুটো আলোকিত অঞ্চলের মধ্যে অন্ধকার অঞ্চল থাকবে। এই যদি আলোকিত দুটো রেখা হয় তার মধ্যে একটা অন্ধকার অঞ্চল এরকম স্পেকট্রামের মধ্যে কিন্তু থাকবে। কন্টিনিউয়াস স্পেকট্রাম কেমন? কন্টিনিউয়াস স্পেকট্রামের মধ্যে একটা নির্দিষ্ট রেঞ্জে অনেক ওয়েভলেন্থ থাকে, যেরকম আমরা রামধনু দেখি। রামধনুর ক্ষেত্রে সেটা কিন্তু একটা কন্টিনিউয়াস স্পেকট্রামের উদাহরণ। তো এবার হাইড্রোজেনের ক্ষেত্রে যখন এরকম স্পেকট্রাম আমরা তৈরি করব হাইড্রোজেনের, সেক্ষেত্রে মৌলিক গ্যাস হিসাবে আমরা নেব হাইড্রোজেনকে, এবং তার মধ্যে তড়িৎ চালনা যদি করা হয় তাহলে হাইড্রোজেনের যে ইলেকট্রন, অনেক অ্যাটম থাকবে সেখানে, একটা অ্যাটম নয় হাইড্রোজেনের, অনেক অ্যাটম, সেই অ্যাটমের অসংখ্য ইলেকট্রন তারা কিন্তু বিভিন্ন স্টেটে এক্সাইটেড হয়ে চলে যেতে পারে, এবং সেই স্টেট থেকে যখন নিচের কোনো হাইয়ার স্টেট থেকে লোয়ার স্টেটে আসবে, সেক্ষেত্রে যে ইএম রেডিয়েশন ছাড়বে সেটাকে যদি স্পেকট্রাম তৈরি করি, সেটাকে আমরা বলবো হাইড্রোজেন স্পেকট্রাম। তো এখন এই হাইড্রোজেন স্পেকট্রামটা যখন হাইয়ার একটা স্টেট থেকে লোয়ার একটা স্টেটে ট্রানজিট করছে ইলেকট্রনটা, সেক্ষেত্রে যে এনার্জিটা ছাড়ছে সেটা ফোটন এনার্জি হিসেবে তোমার ছাড়বে। যেহেতু বোর মডেল থেকে আমরা পড়েছিলাম EF - EI = h নিউ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক কন্ডিশন, যেটা ফ্রিকোয়েন্সি কন্ডিশন বা কম্পাঙ্ক সত্ত্ব। তো এটা যদি ইনিশিয়াল স্টেট হয়, এটা যদি ফাইনাল স্টেট হয়, তাহলে EF - EI এটা h নিউ এর সমান হবে, যেখানে নিউ হচ্ছে এই যে রেডিয়েশনটা ও ছাড়ছে সেই রেডিয়েশনের কম্পাঙ্ক। তখন হাইড্রোজেনের ক্ষেত্রে এই ইনিশিয়াল স্টেট কেমন, এবং অ্যাকচুয়ালি ইনিশিয়াল স্টেট নয়, হাইড্রোজেনের ক্ষেত্রে ইনিশিয়াল স্টেট নয়, ফাইনাল স্টেটটা কেমন তার উপর ডিপেন্ড করে হাইড্রোজেন যে স্পেকট্রামটা, সেই স্পেকট্রামটাকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। সবার আগে হাইড্রোজেনের ক্ষেত্রে যে স্পেকট্রামটা তৈরি হবে, অর্থাৎ এই যে
ফোটনটা বের হচ্ছে তার যে কম্পাঙ্ক, এটা এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য, তার রাশিমালাটা আমরা একটুখানি বের করে নিই। তারপরে বিভিন্ন শ্রেণীতে আমরা হাইড্রোজেন স্পেকট্রামকে ভাগ করব, সেই শ্রেণীগুলো পরপর একটুখানি দেখে নিই। তো এই হচ্ছে ইনিশিয়াল স্টেট, এই হচ্ছে ফাইনাল স্টেট। তো ইনিশিয়াল স্টেট থেকে যখন ফাইনাল স্টেটে জাম্প করছে, এই দুই শক্তি স্তরের যে শক্তির পার্থক্য সেটাই হবে তোমার নির্গত ফোটনের শক্তির সমান। তাহলে আমরা লিখতে পারি এইচ নিউ ইকুয়াল টু ইএফ ইআই মাইনাস ইএফ, বিকজ ইনিশিয়ালটা এখানে বড় হবে। এখন আমরা জানি হাইড্রোজেনের ক্ষেত্রে ইএন ইকুয়াল টু মাইনাস RCH বাই এন স্কোয়ার, জেড ইকুয়াল টু 1 হয়ে গেল। হাইড্রোজেনে অ্যাকচুয়ালি হয় কি জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে এইবারে এই মানটাকে যদি এখানে পুট করো তাহলে ইনিশিয়াল কী হবে দেখো, মাইনাস RCH, যেখানে আর হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, বাই আই স্কোয়ার, মাইনাস অফ মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে RCH বাই এফ স্কোয়ার। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি RCH কমন নিয়ে নাও, 1 বাই এফ স্কোয়ার মাইনাস 1 বাই আই স্কোয়ার। এটা হচ্ছে এইচ নিউ এর সমান, এইচ নিউকে আমি লিখতে পারি HCU বাই ল্যামডা, যেখানে ল্যামডা হচ্ছে নির্গত ফোটনের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা। দেয়ারফর 1 বাই ল্যামডা ইকুয়াল টু পাচ্ছি আর ইন্টু 1 বাই এফ স্কোয়ার মাইনাস 1 বাই আই স্কোয়ার। এই হচ্ছে তোমার নির্গত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা ইনিশিয়াল স্টেট আই থেকে ফাইনাল স্টেট এফে যদি জাম্প করে হাইড্রোজেনের ক্ষেত্রে। এইবারে ডিপেন্ডিং অন এফ, কোন এফেও জাম্প করছে, সেটা n equal to 1 হতে পারে, n equal to 2 হতে পারে। হাইয়ার স্টেট অসংখ্য আছে, মনে রাখতে হবে হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন রয়েছে একটা, কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু থাকার ঘর আছে অসংখ্য, ঠিক আছে। তাহলে ইনিশিয়াল স্টেট অসংখ্য হতে পারে, ইনফাইনাইট হতে পারে। সেখান থেকে ফাইনাল স্টেট কোথায় জাম্প করছে তার উপর ডিপেন্ড করে এই যে ল্যামডাটা আমরা বিভিন্ন রকম পাবো। এবং ফাইনাল স্টেট যদি 1 হয় তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে যে শ্রেণীটা পাবো তাকে আমরা একরকম শ্রেণী বলবো, 2 হলে আর একরকম শ্রেণী বলবো, সেটা পরপর একটু দেখে নিই। দেখো তাহলে ফাইনাল স্টেট যেটা, সেটা যদি 1 হয়, অর্থাৎ হাইয়ার যে কোনো স্টেট থেকে ফাইনাল স্টেট 1-এ যদি জাম্প করে, সেক্ষেত্রে যে সিরিজ তৈরি হয় তাকে আমরা বলি লিম্যান সিরিজ বা লাইম্যান সিরিজ। তাহলে লাইম্যান সিরিজের ক্ষেত্রে এফ ইকুয়াল টু কত, এফ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে যদি মান বসাও এখানে 1 বাই ল্যামডা ইকুয়াল টু আর ইন্টু 1 বাই 1 স্কোয়ার মাইনাস 1 বাই ইনিশিয়াল স্কোয়ার, যেখানে ইনিশিয়ালটা হবে 2 3 ডট 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 ইনফাইনাইট। 2 থেকে 1-এ জাম্প করতে পারে, 3 থেকে 4 থেকে ইনফাইনাইট থেকে জাম্প করতে পারে। তো সেক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা পাচ্ছি আর ইন্টু 1 মাইনাস 1 বাই আই স্কোয়ার, দিস ইজ 1 বাই ল্যামডা। 1 বাই ল্যামডাকে ওয়েভ নাম্বার বলে, এটা একটু মাথায় রেখো, তরঙ্গ সংখ্যা। তো এটাকে একসাথে বলা হয় ওয়েভ নাম্বার, যেখানে ল্যামডা কিন্তু তোমার তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভ লেন্থ। তো এটা মাথায় রেখো, ওয়েভ নাম্বার দিয়ে অনেক সময় কোশ্চেন পরীক্ষায় এসেছে। তো এবারে লাইম্যান সিরিজের ক্ষেত্রে আয়ের সব থেকে কম মান কত, 2। আয়ের সব থেকে ম্যাক্সিমাম মান কত, ইনফিনিটি। তাহলে এই দুটো মান যদি আমি বসাই, তাহলে লাইম্যান সিরিজের আমরা রেঞ্জটাকে পেতে পারি। তোমাকে মনে রাখতে হবে, যখন তুমি রেঞ্জের মধ্যে মিনিমামটা পেতে চাও, অর্থাৎ ল্যামডার মানটা মিনিমাম পেতে চাও, সেক্ষেত্রে এই আইটাকে উল্টো বসাতে হয়, ম্যাক্সিমাম। তার এক্সপ্লেনেশনও আমি বলছি, দেখো। সেটা হচ্ছে আই যদি তোমার 2 হয়, অর্থাৎ কম হয় সব থেকে, তাহলে এটা হরে আছে, এটা সব থেকে বেশি হবে। তাহলে এটা সব থেকে বেশি হবে, তাহলে সব থেকে বড় জিনিস বিয়োগ হচ্ছে। আবার 1 বাই যেহেতু রয়েছে, সব থেকে বড় জিনিস বিয়োগ হচ্ছে, মানে এই জিনিসটা পুরোপুরি ছোট হচ্ছে। আবার যেহেতু 1 বাই আছে, তার মানে উল্টে দিলে সেটা সব থেকে বড় হয়ে যাবে। তাহলে এত কিছু মাথায় না রেখে তুমি মনে রাখবা, ফর ল্যামডা ম্যাক্স আই হবে মিনিমাম, তাহলে আই হবে 2, ঠিক আছে। তাহলে সেটা যদি বসাই, তাহলে 1 বাই ল্যামডা ম্যাক্স কার জন্য, লিম্যান শ্রেণীর জন্যে, সেটা হবে আর ইন্টু 1 বাই 1 স্কোয়ার, মানে 1 এসেছিল, মাইনাস 1 বাই 2 স্কোয়ার, দ্যাট ইজ 4।
তাহলে হচ্ছে 3r/4, 3r/4। তো r এর মান রাফলি তুমি যদি বসাও, r এর মান হচ্ছে 1.097 ইন্টু 10⁻⁻7 মিটার ইনভার্স। এটা যদি বসাও রিডবার্গ কনস্ট্যান্ট, তাহলে ল্যামডা ম্যাক্স যেটা আসে, এটা আসে 1215 অ্যাংস্ট্রম মতো, মনে রাখতে পারো। নেক্সট হচ্ছে লাইম্যান সিরিজের ক্ষেত্রে ল্যামডা মিনিমাম, তাহলে সেক্ষেত্রে 1/λ মিনিমাম, সেক্ষেত্রে আই বসবে ম্যাক্সিমাম, দ্যাট ইজ ইনফিনিটি। তাহলে সেটা বসালে আর ইন্টু হচ্ছে 1 - 1/∞, দ্যাট ইজ 0 হয়ে যাচ্ছে, তাহলে আর এর সমান হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমি উল্টে দিই, তাহলে ল্যামডা মিনিমাম আসে, এই মানটা যদি বসাই তাহলে 912 অ্যাংস্ট্রম মতো আসে। তাহলে এই মান দুটো হচ্ছে লিম্যান সিরিজের দুটো প্রান্তীয় যে তরঙ্গদৈর্ঘ্য, সেটা ম্যাক্সিমাম এবং মিনিমাম। নেক্সট হচ্ছে বামার সিরিজ। বামার সিরিজের ক্ষেত্রে f = 2, i = 3, 4 টুয়ার্ডস ইনফিনিটি। তাহলে সেক্ষেত্রে একই রকম রিলেশন হবে 1/λ = r ইন্টু 1/f², দ্যাট ইজ 2² 1 - i²। তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে 1/4 - 1/i², 1/λ = এটা। এবার বামার সিরিজের ক্ষেত্রেও রেঞ্জ আছে। বামার সিরিজটা খুব ইম্পর্ট্যান্ট একটা সিরিজ, তার কারণ হচ্ছে এখানে পরপর প্রথম যে চারটে, অর্থাৎ i = 3, 4, 5, 6, এই চারটে যে ল্যামডার মান বের হবে সেটা ভিজিবল রেঞ্জে আমাদের পড়ে, ঠিক আছে। সেই জন্য বামার শ্রেণীটা বেশ ইম্পর্ট্যান্ট। তাই এক্ষেত্রে আমরা সেই ল্যামডা ম্যাক্সিমাম করতে পারি, ল্যামডা মিনিমাম করতে পারি। তাহলে ল্যামডা ম্যাক্সিমামের জন্য আই কি বসাবো, i = হবে মিনিমাম হবে 3, আর ল্যামডা মিনিমামের জন্যে আই হবে ইনফিনিটি। অনেক সময় এরকম কোশ্চেন দিয়েছে পরীক্ষাতে, নিটে, বেশ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বললো বামার সিরিজের সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য, লংগেস্ট ওয়েভলেন্থ, তার সাথে লিম্যান সিরিজের সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্যের অনুপাতটা বের করো। তো অনুপাত বের করার সময় তোমার এই মান বের করবার কোনো দরকার নেই, আমি দেখিয়ে দিচ্ছি। ল্যামডা ম্যাক্সিমাম ফর বামার সিরিজ, এইটা করতে হবে, সেটাকে বের করি। তাহলে ম্যাক্সিমাম করতে গেলে আমাকে মিনিমাম বসাতে হবে আইকে। তাহলে 1/2² - 1/3², দ্যাট ইজ আর 1/4 - 1/9, দ্যাট ইজ 5r/36। এটা হচ্ছে ল্যামডা ম্যাক্সিমাম, সরি এটা 1/λ ম্যাক্সিমাম। তাহলে এখান থেকে ল্যামডা ম্যাক্সিমাম হবে বামার সিরিজের ক্ষেত্রে, সেটা হলো 36/5r, ঠিক আছে। এবার যদি তোমার লিম্যান সিরিজের বলে মিনিমামটা বলে, তাহলে ল্যামডা মিনিমাম লিম্যান সিরিজ, তাহলে সেটা তো অলরেডি আমরা বের করেছিলাম এই মানটা বসিয়ে। মিনিমামের ক্ষেত্রে আমরা ইনফিনিটি পেয়েছিলাম, আর এর সমান হচ্ছে শুধু আর। তাহলে এবার যদি রেশিও বের করতে বলে এই দুটো, তাহলে হবে 36:5:1, তাহলে 36:5, এই হবে রেশিওটা। এরকম রেশিও দিয়ে কিন্তু কোশ্চেন বিগত বছরে এসেছে। নেক্সট আমরা করব এফ যদি তোমার 3 হয়, f3-এর ক্ষেত্রে আমরা বলি প্যাশন সিরিজ। প্যাশন সিরিজ, প্যাশন সিরিজ সেক্ষেত্রে f3 i = তাহলে 4, 5 এরকম ইনফিনিটি, ঠিক আছে। প্যাশন সিরিজ দিয়েও বলতে পারে কোশ্চেন। ব্র্যাকেট সিরিজ আছে এরপরে, ব্র্যাকেট সিরিজ। ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে f = বুঝতে পারছো এটা 3, তাহলে এটা 4 হবে, i সেইভাবে পরপর চলতে থাকবে। তাহলে এই হচ্ছে হাইড্রোজেন স্পেকট্রামের ব্যাখ্যা। এর থেকে যে কোশ্চেনগুলো হয়, এই এখানে এরকম যে কোশ্চেন বললাম সেই কোশ্চেন দিতে পারে। শুধুমাত্র বামার সিরিজের বললো লংগেস্ট ওয়েভলেন্থ কত, সে সমস্ত দিতে পারে, ক্যালকুলেটিভ কোশ্চেন দিতে পারে। নেক্সট একটা ছোট্ট টপিক এখানে দেখব, সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল। সেটা হচ্ছে গ্রাউন্ড স্টেটে কোনো অ্যাটম যদি থাকে, অর্থাৎ কোনো অ্যাটমের ইলেকট্রন গ্রাউন্ড স্টেটে আছে, সেই ইলেকট্রনটাকে ওই গ্রাউন্ড স্টেট থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে যে পরিমাণ এনার্জি আমাকে দিতে হবে সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি, এবং সেক্ষেত্রে যে বিভব দিতে হবে সেটা হচ্ছে আয়নাইজেশন বিভব বা আয়নাইজেশন পোটেনশিয়াল। আমরা যদি এইচ অ্যাটম নিয়ে জিনিসটাকে একটু দেখি, তাহলে এইচ অ্যাটমের ক্ষেত্রে দেখো
n ইকুয়াল টু যদি 1 হয় সেক্ষেত্রে যে এনার্জিটা হয় সেটা হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। এই মাইনাস এনার্জির যে গুরুত্ব সেটা হচ্ছে যেহেতু ওই ইলেকট্রনটা নিউক্লিয়াসে হচ্ছে পজিটিভ, সেই নিউক্লিয়াসের পজিটিভ অর্থাৎ আকর্ষণ ক্ষেত্রের মধ্যে আছে, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনের মধ্যে আছে, তাই এর যে এনার্জিটা স্থিতিশক্তিটা সেটা কিন্তু নেগেটিভ এসেছে, অ্যাট্রাকটিভ পটেনশিয়ালের মধ্যেও আছে। তাহলে দেখো এইটাকে, এই যে ইলেকট্রনটা রয়েছে এখন হাইড্রোজেনের ক্ষেত্রে, একে যদি আমি পুরোপুরি পরমাণু থেকে বিচ্ছিন্ন করতে চাই, তাহলে পরমাণু থেকে বিচ্ছিন্ন করার অর্থ পরমাণুর অর্থাৎ নিউক্লিয়াসের কোনো অ্যাট্রাকশনও থাকবে না। তাহলে নিউক্লিয়াসের অ্যাট্রাকশনে না থাকলে ওর এনার্জি হতে হবে কত? 0। ঠিক আছে, তাহলে যদি 0 এনার্জি পেতে হয় ওকে, তাহলে ওকে কিন্তু +13.6 ইলেকট্রন ভোল্ট এই এনার্জিটা ওকে দিতে হবে। অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি হচ্ছে +13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে ওই যে ইলেকট্রনটা আছে ওই ইলেকট্রনটাকে কতটা বিভবের মধ্যে থেকে পাঠালে ও এই এনার্জিটা অ্যাচিভ করতে পারে, সেটা হচ্ছে +13.6 ভোল্টের মধ্যে থেকে পাঠালে। তাহলে +13.6 ভোল্ট হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল, আর +13.6 ইলেকট্রন ভোল্ট এটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি ফর এইচ অ্যাটম। এই একই কোশ্চেন তোমাকে অন্যভাবেও দিতে পারে, বললো He+, তার ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি কী হবে? তা আয়নাইজেশন এনার্জি যেই বলেছে তোমাকে বুঝে নিতে হবে যে He+-এর ক্ষেত্রে n = 1 হলে কতটা এনার্জি, আগে আমি সেটা ক্যালকুলেট করবো। সেটা আগের দিন আমরা দেখিয়েছিলাম En = z²/n² দিয়ে। তাহলে সেইটা করেই আমরা আয়নাইজেশন এনার্জি কিন্তু পেয়ে যাবো। লিথিয়াম ডাবল প্লাস দিয়েও দিতে পারে একই কোশ্চেন, তো কেয়ারফুল থাকতে হবে এখানে। আর একটা ছোট্ট থিওরি একটুখানি বলে দিই, সেটা হচ্ছে নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স। ধরা যাক কোনো একটা ইলেকট্রন, সে গ্রাউন্ড স্টেট হতে পারে, যে কোনো স্টেট হতে পারে, হাইয়ার কোনো একটা স্টেটেও উঠেছে, হাইয়ার স্টেট ধরো এটা nth স্টেট, ঠিক আছে। এবার তার নিচে আরও কিছু স্টেট আছে। এবার ও যদি ওখান থেকে নিচেও ট্রানজিশন হয়, তাহলে তোমাকে প্রশ্নে বলবে যে কতগুলো স্পেকট্রাল লাইন্স এখানে আমরা পেতে পারি। তাহলে মনে রাখতে হয় এর নিচে যদি ধরো 4খানা স্টেট বা আরও আছে ধরো, তাহলে এই 4খানা স্টেটের মধ্যে যে কোনো দুটো স্টেটের মধ্যে ট্রানজিশনের জন্য একটা স্পেকট্রাল লাইন্স আমরা পাবো। তার কারণ যে কোনো দুটো স্টেটের মধ্যেকার এনার্জি গ্যাপ তো সমান নয়। তাহলে এখান থেকে যদি এখানে ঝাঁপ দেয় একটা পাবো, এখান থেকে এটাতে ঝাঁপ দিলে আরেকটা, এখান থেকে এটাতে ঝাঁপ দিলে আরেকটা, এখান থেকে এটাতে ঝাঁপ দিলে আরেকটা। তাহলে শুধুমাত্র n থেকে এটাতে ঝাঁপ দিল, এই চারটেতে ঝাঁপ দেওয়ার জন্য আমি 4টে পেলাম। এবার এইটা থেকে আরও 3টে হতে পারে, তারপর এটা থেকে আরও 2টো হতে পারে, আর এটা থেকে আরও একটা। তাহলে মোট কতগুলো? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে বুঝতেই পারছি নিচে যেহেতু 4 আছে, তাহলে n = এটা নিশ্চয়ই 5, এটা 4, এটা 3, এটা 2, এটা 1। তাহলে আমি দেখছি n = 5-এ যদি একটা ইলেকট্রন যায়, তাহলে পসিবল নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স হচ্ছে 10টা। গুনলাম আমরা 1 2 3 4 5 6 7 8 9 10টা। তাহলে এটা একটা সহজ পদ্ধতিতে আমরা পেতে পারি। সেই পদ্ধতিটা হচ্ছে কম্বিনেশনটা খাটিয়ে NC2, এইটা হচ্ছে নাম্বার অফ স্পেকট্রাল লাইন্সের ফর্মুলা। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n - 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে n × n - 1 ইন্টু n - 2 ফ্যাক্টোরিয়াল করে দিলাম বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n - 2 ফ্যাক্টোরিয়াল। তার মধ্যে দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে n - 1 বাই 2। এবার যদি nকে আমি 5 বসাই তাহলে দেখি মেলে কিনা। 5 × 5 - 1 মানে 4 বাই 2। তাহলে দেখো 10টা স্পেকট্রাল লাইন্স আমরা কিন্তু এখানে পাচ্ছি। তাহলে n = ওই অর্ডার হচ্ছে স্টেটের যেখানে ও উঠেছে আর কি, সেইটা তোমাকে মনে রাখতে হবে। আর এখানে কিন্তু সবসময়ই 2, এটা খেয়াল রাখো, NC2। একটা অঙ্ক করা যাক। এটা দেখো নিটের
ফেজ 2তে 2016তে এসেছিল, নিট ফেজ 2। কোয়েশ্চেনটা এরকম বলছে, n=3 থেকে n=2তে যখন জাম্প করে একটা ইলেকট্রন, করেসপন্ডিং যে ওয়েভলেন্থটা হয় ফোটনের সেটা হচ্ছে ল্যামডা। 4 থেকে 3-এ যখন ও জাম্প করবে তখন যে ল্যামডা হবে সেটা কত? তাহলে আমরা একটু আগে ফর্মুলা পেয়েছিলাম, দেখো 1/λ = r × 1/f²। তাহলে এখানে f কত? 2 2² - 1/3²। দ্যাট ইজ, এটা হবে সেই বামার সিরিজের যে প্রথমটা, অর্থাৎ দেখো 9, এটা 4, তাহলে 5r/36। তাহলে দ্যাট ইজ ল্যামডা = 36/5r। একইভাবে আমরা যদি 1/λ' ক্যালকুলেট করি, সেটা হবে r × 1/3² - 1/4²। দ্যাট ইজ r × 1/9 1/16, দ্যাট ইজ r × 144, এটা 7, দ্যাট ইজ λ' = 144r/7। এবার যেটা করব আমি এখানে r এর মানটাকে জাস্ট পুট করে দেবো। r এর মানটা আমার হবে 7rটা নিচে আছে, তাহলে r এর মানটা এখান থেকে হবে 36/5r। তাহলে 144 7 36/5, আর কেটে যাচ্ছে, 5টা উপরে চলে গেল, 36 দিয়ে কাটলে 4, তাহলে 20, এটা ল্যামডা হবে, একটা ল্যামডা হবে, তাহলে 20λ/7। অপশন 3টা হচ্ছে কারেক্ট। 3 নম্বর অপশন এটা এখানে রয়েছে। নেক্সট একটা খুব ভালো কোশ্চেন দেখো, সেটা হচ্ছে তোমার 2014তে এসেছে। বলছে গ্রাউন্ড স্টেটে একটা ইলেকট্রন আছে হাইড্রোজেনের ক্ষেত্রে এবং তাকে 975 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একটা রেডিয়েশন দেয়া হয়েছে। তাহলে বলছে কতগুলো স্পেকট্রাল লাইন্স আমরা এখানে পাবো, যেটা একটু আগে ডিসকাস করছিলাম। তো এক্ষেত্রে জাস্ট আমাকে বের করে নিতে হবে যে গ্রাউন্ড স্টেটে থাকা যে ইলেকট্রনটা আছে তাকে যদি এই অ্যাংস্ট্রম ফোটন দিই, তাহলে ও যে এনার্জিটা পাচ্ছে সেই এনার্জিটা নিয়ে ও কোন স্টেটে গিয়ে পৌঁছবে। এখন দেখো আমরা এই ফর্মুলাটা কিন্তু জানি, সেটা হচ্ছে ল্যামডা = 12400 বাই এনার্জি, সেটা হচ্ছে ইন ইলেকট্রন ভোল্টে থাকে। তাহলে এখান থেকে যদি ইটা আমরা ইলেকট্রন ভোল্টে বের করি, এটা অ্যাংস্ট্রমে থাকে ল্যামডাটা, তাহলে সেটা হবে 12400/975। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি, 25 দিয়ে যদি কাটি, দেখো 12400, এটা 125 ধরে নাও রাফলি, তাহলে এটা 500 আর এটা হবে 39। এটা ভাগ করলে 1, 100 থাকছে, তাহলে 2, তারপরে থাকছে 22, তাহলে মোটামুটি 5, তাহলে 12.5 মতো রাফলি। তাহলে 12.5 ইলেকট্রন ভোল্ট এতটা এনার্জি দেয়া হচ্ছে। কাকে দেয়া হচ্ছে? তোমার ওই গ্রাউন্ড স্টেটে থাকা যে ইলেকট্রনটা আছে তাকে। তাহলে গ্রাউন্ড স্টেটের এনার্জি হয় -13.6 ইলেকট্রন ভোল্ট, আর আমি দিচ্ছি 12.5 এনার্জি প্লাস 12.5, তাহলে এটা মোটামুটি -1.1 হয়। তাহলে যেহেতু আমরা একটু রাফ ক্যালকুলেশন এখানে করেছি, তাহলে 1.1 এনার্জি থেকে একটু যদি কম ধরি, কারণ আমরা 500 ধরেছি, তাহলে সেটা রাফলি আমরা 0.86 ইলেকট্রন ভোল্টটা ধরে কাজ করতে পারি। এবং আমরা জানি, মুখস্থ রাখতে বলেছিলাম, এইটা হচ্ছে n = 4-এর জন্য এনার্জি হাইড্রোজেনের ক্ষেত্রে। তো এবার কিন্তু অঙ্ক আমার হয়ে গেল, n = 4 আমি পেয়ে গেলাম। তাহলে 4 যদি হয় তাহলে নাম্বার অফ স্পেকট্রাল লাইন্স হবে 4c2, অথবা এইভাবে মুখস্থ রাখতে পারো n × n-1/2, দ্যাট ইজ 4 × 4 - 1/2, তাহলে 6টা। ঠিক আছে, তাহলে অপশান নাম্বার এখানে 3 আছে, 6, তাহলে অপশান নাম্বার 3 হচ্ছে কারেক্ট। লাস্ট যে টপিকটা বাকি রয়েছে এই চ্যাপ্টারে সেটা হচ্ছে এক্স-রে। তো এক্ষেত্রে দেখো, এক্স-রে প্রথমে এক্স-রে সম্বন্ধে কিছু কথাবার্তা একটু বলি, তারপরে এক্স-রে স্পেকট্রাম যেটা ইম্পর্ট্যান্ট এখানে সেটা সম্বন্ধে আলোচনা হবে। প্রথমে
এক্স রে সম্বন্ধে একটু কথা বলি, সেটা হচ্ছে বিজ্ঞানী রন্টজেন, তিনি ওই 1900 খ্রিস্টাব্দের আশেপাশের সময়ে তিনি দেখেছিলেন যে উচ্চ গতিসম্পন্ন ক্যাথোড রশ্মি অর্থাৎ ইলেকট্রনের স্রোত, সেটা যদি উচ্চ পারমাণবিক সংখ্যার কোনো মেটালের ওপর ফেলা হয় তাহলে সেই মেটাল থেকে একটা অদৃশ্য রশ্মি বেরিয়ে আসে, এবং সেই রশ্মির যে প্রপার্টি তিনি চেক করে দেখলেন যে সেটা না ম্যাগনেটিক ফিল্ড দ্বারা ডেভিয়েট হয়, না ইলেকট্রিক ফিল্ড দ্বারা তার উপর কোনো প্রভাব আছে। তাহলে এর থেকে বোঝা গেল সেটা চার্জড পার্টিকেলের স্রোত নয়, চার্জ পার্টিকেল নয়, পার্টিকেলের স্রোত আমরা বলতেই পারি না সেটাকে। ঠিক আছে, এইবারে তখন যে ডিফ্রাকশানের জন্য অর্থাৎ অপবর্তনের জন্য আলোর যে অপবর্তন হয়, তো সেই আলোর অপবর্তন ক্রিয়ার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গ্রেটিং। সেই গ্রেটিংয়ের ওপর ফেলে দেখা গেল এটা ডিফ্রাকশান বা অপবর্তন সেটাতেও কিন্তু কোনো সাড়া দিচ্ছে না। তাহলে যেহেতু সেটা চার্জ পার্টিকেলের স্রোত নয়, তাহলে সেটা কণার স্রোত নয় বোঝা যাচ্ছে। এমনি কি কোনো কণার স্রোত, সেটাও বোঝা যাচ্ছে না। ডিফ্রাকশানে কোনো সাড়া দিচ্ছে না, তাহলে কি সেটা তরঙ্গ? কারণ যে কোনো তরঙ্গের অপবর্তন হবেই, ডিফ্রাকশন হবেই, তা সেটাও বোঝা যাচ্ছে না। যে এক্স রে তাহলে কণার স্রোতও হচ্ছে না, অপবর্তনও সাড়া দিচ্ছে না। তাই এর কোনো প্রপার্টি সেরকমভাবে না জানার জন্য তাকে এক্স রশ্মি নাম দেওয়া হয়েছিল। নোবেল প্রাইজ পেয়েছিলেন রন্টজেন এক্স রশ্মি আবিষ্কার করার জন্যে। এইবারে খেয়াল করো ডিফ্রাকশনে সাড়া দিল না কেন? পরে বিজ্ঞানী ম্যাক্স ফন লাউয়া তিনি যেটা করলেন সেটা হচ্ছে কেলাসের যে নিয়মিত ব্যবধান হয় সেখানে কিন্তু যে ব্যবধানটা ডিফ্রাকশন গ্রেটিংয়ে যে ব্যবধান, সেই ব্যবধানের থেকে কেলাসের যে নিয়মিত ব্যবধান আন্তরাণবিক ব্যবধান, সেই ব্যবধান কিন্তু অনেক কম হয়। তো সেইখানে এক্স রেকে ফেলে দেখা গেল যে সে ডিফ্রাকশনে সাড়া দিচ্ছে, এবং ডিফ্রাকশনে যেহেতু সাড়া দিচ্ছে এর থেকে আমরা বলতে পারি এক্স রে হচ্ছে এক প্রকার তরঙ্গ। তাহলে এক্স রে এক প্রকার তরঙ্গ, এটা বোঝা গেল। তাহলে তরঙ্গ হলে তার তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, তো এক্স রের একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, এবং সেই তরঙ্গ দৈর্ঘ্য খুব নিম্ন মানের, মানে কম মানের। আমাদের ভিজিবল লাইটের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা 4000 থেকে 7000 অ্যাংস্ট্রম। সেই তরঙ্গ দৈর্ঘ্যের আলো যদি আমরা ডিফ্রাকশন গ্রেটিংয়ে ফেলতাম তাহলে ডিফ্রাকশনটা পেতাম, কিন্তু এক্স রের ওয়েভলেন্থ অনেক কম হওয়ায় ও কিন্তু ডিফ্রাকশন গ্রেটিংয়ে ডিফ্রাকশনে সাড়া দেয়নি, কেলাসের নিয়মিত যে ব্যবধান সেখানে দিয়েছে। তো এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য সম্বন্ধে একটুখানি বুঝে নিই। এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য 0.1 অ্যাংস্ট্রম থেকে 10 অ্যাংস্ট্রম এর মধ্যে হয়। এই যে রেঞ্জ তরঙ্গ দৈর্ঘ্যের এর উপর ডিপেন্ড করে আমরা এক্স রেকে দুভাগে ভাগ করি। এই যে 0.1 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের এর করসপন্ডিং যদি আমরা এনার্জি বের করি বা নিউ বের করি কম্পাঙ্ক, তাহলে সেটা বেশি হবে। তাহলে এনার্জির দিক থেকে এটা বেশি হবে, এই জন্য এটাকে বলে হার্ড এক্স রে। অর্থাৎ যে সমস্ত এক্স রের তরঙ্গ দৈর্ঘ্য এই রেঞ্জে হয় বা এই অফ দি অর্ডার 0.1 অ্যাংস্ট্রম হয়, এই অর্ডারে হয়, তাদেরকে আমরা বলি হার্ড এক্স রে। আর যাদের এই অর্ডারে হয় তাদেরকে আমরা বলি সফট এক্স রে, সফট এক্স রে। ঠিক আছে, দেখো হার্ড এক্স রের ক্ষেত্রে এইটা যদি তোমার এই অ্যাংস্ট্রম যদি তোমার তরঙ্গ দৈর্ঘ্য হয় তাহলে এনার্জি ইলেকট্রন ভোল্টে কত হবে? ওই যে E = 12400 বাই এটা, তাহলে 12400 বাই 0.1 এত ইলেকট্রন ভোল্ট। তাহলে সেটা থাকছে দেখো 12000 এত ইলেকট্রন ভোল্ট। দ্যাট ইজ, আমি এটা লিখতে পারি 1.24 1 2 3 4 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা। এটা একটু ভুল লিখেছি আমি, এটা 0.01 হবে। হ্যাঁ, এটা 0.01 হবে। তাহলে এক্স রে রেঞ্জ 0.01 অ্যাংস্ট্রম থেকে 10 অ্যাংস্ট্রম। পয়েন্টের
এপাশে 0 1 আর এপাশে যদি পয়েন্ট নাও 1 0, এভাবে তুমি ভাবতে পারো, বা পয়েন্টের এপাশে 0 1 আর পয়েন্টের এপাশে 0 1, এভাবেই মনে রাখতে পারো। তাহলে এইটাই হচ্ছে আর একটা শূন্য হবে, তাহলে 1.24 × 10⁶ এত ইলেকট্রন ভোল্ট, দ্যাট ইজ 1.24 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে হার্ড এক্সরের এনার্জি, বা এই অর্ডারে হয়। আর সফট এক্সরের ক্ষেত্রে এনার্জি হবে, এখানেই দেখো চলে আসবে 10 আসবে এখানে, তাহলে একটা শূন্য কেটে যাবে, দ্যাট ইজ 1.24 কিলো ইলেকট্রন ভোল্ট হবে। এই হচ্ছে সফট এক্সরের ক্ষেত্রে তোমার এনার্জির অর্ডার। তো যেহেতু হার্ড এক্সরের এনার্জি বেশি, এর ভেদন ক্ষমতাটা বেশি হয়, এর ভেদন ক্ষমতা কম হয়। এক্সরে কিসে কিসে কাজে লাগে? চিকিৎসা শাস্ত্রে এক্সরে খুব কাজে লাগে। আচ্ছা, এক্সরের সাথে যদি তোমাকে বলে ক্যাথোড রশ্মির তুলনা করো, এই সমস্ত কোশ্চেন ছোটোখাটোভাবে দিতেই পারে। তো এক্সরে কিন্তু কোনো চার্জ পার্টিকেলের স্রোত নয়, ম্যাগনেটিক ফিল্ড দ্বারা এর কোনো ডেভিয়েশন টেশন হয় না কিছু, এটা একটা তরঙ্গ। ক্যাথোড রশ্মি কিন্তু ইলেকট্রনের স্রোত, চার্জ পার্টিকেলের স্রোত, সেগুলো একটুখানি আমাদের মাথায় রাখতে হবে। তো এক্সরের জেনারেশন কী করে হলো? প্রথমে বললাম যে উচ্চ গতিসম্পন্ন ক্যাথোডে সেটা মেটাল টার্গেটে যখন পড়বে, সেখান থেকে এক্স রশ্মি ফোটন বেরিয়ে আসবে। নেক্সট আমাদের পড়তে হবে এক্স রে স্পেকট্রাম। তো এক্সরের যে জেনারেশন সেটা কি করে বললাম, যে হাই এনার্জির ক্যাথোড রশ্মি মেটাল টার্গেটকে হিট করবে, সেখান থেকে এক্সরে বের হবে, এবং এই যে এক্স রশ্মি বেরোবে তাকে আমরা ফোটন কণা হিসেবে গ্রহণ করব এখানে। তাই ইলেকট্রনের সাহায্যে যদি ফোটন তৈরি করতে হয়, সেই এক্সাম্পল হচ্ছে এক্স রে প্রোডাকশন। এটা মনে রাখতে হবে। এক্স রে প্রোডাকশন হচ্ছে ইলেকট্রন টু ফোটন, এবং ফোটন টু ইলেকট্রন আমরা আগের চ্যাপ্টারেই পড়েছি, সেটা হচ্ছে ফোটো ইলেকট্রিক এফেক্ট। ফোটো ইলেকট্রিক এফেক্ট হচ্ছে ফোটন থেকে ইলেকট্রন। এইবারে এক্স রে স্পেকট্রাম, এইটা আমাদেরকে একটু বুঝতে হবে ভালো করে। দেখো, দু রকম এক্স রে স্পেকট্রাম হয়, এবং কিভাবে সেটা হচ্ছে আগে একটা গ্রাফ থেকে একটু বুঝবো তারপরে। তো যখন এরকম ইলেকট্রনের স্রোত মেটাল টার্গেটে এসে পড়ছে, সেখান থেকে এক্স রে ফোটন বের হচ্ছে। এখন যে এক্স রে ফোটনগুলো ওখান থেকে বেরোচ্ছে, তারা বিভিন্ন ল্যামডা যুক্ত হয়, বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য যুক্ত হয়, একই তরঙ্গদৈর্ঘ্যের নয়। তাহলে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের ল্যামডা যদি বের হয়, সেই ল্যামডার সাথে আমরা এখন বিভিন্ন ল্যামডায় প্রাপ্ত যে এক্স রে, তার ইন্টেন্সিটিটা কত, এই ল্যামডাটা, এদিকে ধরো ল্যামডা যাচ্ছে, এদিকে ইন্টেন্সিটি যাচ্ছে আই। তাহলে এই নির্দিষ্ট ল্যামডায় পাওয়া যে এক্স রশ্মি ফোটন, তার ইন্টেন্সিটি কত, তার মানে নাম্বার অফ ফোটন। ইন্টেন্সিটি তো নাম্বার অফ ফোটনকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই ল্যামডায় পাওয়া নাম্বার অফ এক্স রে ফোটন কটা, এই নাম্বার অফ এক্স রে ফোটন কটা, এই নাম্বার অফ ফোটন কটা, এইগুলো দেখা হচ্ছে, তার একটা গ্রাফ তৈরি করা হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় গ্রাফের যে নেচারটা হয় এরকম, এই টাইপের একটা গ্রাফ পাওয়া যায়। ঠিক আছে, এর মধ্যে দেখো, এটা খুব সরু করলেই ভালো হবে, সরুই হবে, একেবারে সরুই হবে। এটা কেন সরু বলছি আমি বুঝিয়ে দেবো পরে। তো দেখো, এই যে পার্টটা, এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা দেখে মনে হচ্ছে এটা একটা জিনিসেরই অংশ, তাই না? তো এইটা হচ্ছে স্পেকট্রামের একটা পার্টের অংশ, আর এই যে দুটো চূড়া তৈরি হয়েছে, এই চূড়া দুটো আলাদা একটা পার্টের অংশ। অ্যাকচুয়ালি এদের যে কজ অফ জেনারেশন সেটা হচ্ছে ডিফারেন্ট। তো এইটা বা তুমি এইটা বা এই অংশটা, এটা হচ্ছে একটা পার্টের অংশ, একে বলা হয় কন্টিনিউয়াস এক্স রে বা কন্টিনিউয়াস এক্স রে স্পেকট্রামের অংশ। এই যে দুটো পার্ট, এই দুটো পার্ট হচ্ছে ক্যারেক্টারিস্টিক এক্স রে স্পেকট্রামের পার্ট।
এই যে দুটো চূড়া তৈরি হয়েছে এদের বিভিন্ন নামকরণ করা হয়। তো নামকরণগুলো একটু দেখো। এটা হচ্ছে তোমার কে সিরিজের যদি দুটো চূড়া হয় এটা, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা বলি কে বিটা, এটাকে আমরা বলি কে আলফা। তো কেন এটাকে বিটা বলছি, কেন আলফা, এগুলো আমরা পরে আসছি। তো এই যে দুটো চূড়া এটা ক্যারেক্টারিস্টিক এক্স-রে স্পেকট্রামের অংশ, আর এই যে বাকি অংশ এটা 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 কন্টিনিউয়াস এক্স-রে স্পেকট্রামের অংশ। আমি বলেছি এই দুটো অংশ তৈরি হয়েছে কিন্তু তাদের উৎপত্তির কারণটা ডিফারেন্ট। সেই উৎপত্তির কারণ আমরা আবার এক এক করে বুঝবো। প্রথম হচ্ছে কন্টিনিউয়াস এক্স-রে, তারপরে ক্যারেক্টারিস্টিক এক্স-রে। তো কন্টিনিউয়াস এক্স-রে স্পেকট্রাম কী করে তৈরি হয় বা কন্টিনিউয়াস এক্স-রে কী করে তৈরি হয় সেটা একটু বোঝা যাক। ধরো আমার কাছে যে মেটাল টার্গেটকে হিট করা হচ্ছে তার একটা অ্যাটম আছে। তো সেই অ্যাটমের এটা হচ্ছে নিউক্লিয়াস, এই হচ্ছে তার ইলেকট্রন, এভাবে আরও ইলেকট্রন আছে এখানে, এরকম সমস্ত কক্ষপথে ইলেকট্রন আছে। কোনো একটা ইলেকট্রন, অর্থাৎ যে ইলেকট্রন দিয়ে হিট করা হবে অ্যাটমকে, সেই ইলেকট্রনটাকে আমি একটু আঁকছি। সেই ইলেকট্রনটা ধরো কে নট প্রাথমিক গতিশক্তি দিয়ে অ্যাটমকে হিট করছে। এই ইলেকট্রনটা যখন কোনো একটা মেটালের মধ্যে অসংখ্য অ্যাটম আছে, কোনো একটা অ্যাটমকে যখন ক্রস করে যাবে, সেই ক্ষেত্রে ও কিছু পরিমাণ এনার্জি হারাবে। কেন হারাবে? তার কারণ এই যে আমার কাছে অ্যাটমটা আছে তার সাথে ইন্টারঅ্যাকশানে বা আন্তঃক্রিয়ার জন্য, কলিশনটা বলার দরকার নেই। কলিশন বলতে বুঝি স্পর্শ হচ্ছে যেখানে, এখানে স্পর্শের ব্যাপার নেই, এখানে ইলেকট্রোস্ট্যাটিক যে রিপালশন বা অ্যাট্রাকশন এর জন্য হবে, অর্থাৎ ইন্টারঅ্যাকশানে কিছু পরিমাণ এনার্জি হারায়। আমি ধরছি ও ডেল্টা কে পরিমাণ এনার্জি, কাইনেটিক এনার্জি ও হারালো, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি থাকবে। তাহলে এই যে ডেল্টা কে পরিমাণ এনার্জি হারালো, তাহলে এই এনার্জিটা তো আর নষ্ট হবে না। এই ডেল্টা কে ইজ ইকাল টু এইচ নিউ ওয়ান বললাম এটাকে, এইচ নিউ ওয়ান, অর্থাৎ নিউ ওয়ান কম্পাঙ্কের একটা এক্স-রে ফোটন এখান থেকে তৈরি হবে এবং তার জন্য ল্যামডা ওয়ান এই তরঙ্গ দৈর্ঘ্যের এক্স-রে ফোটন তৈরি হবে। এইবারে এই ইলেকট্রনটা একটা বেঁচে থাকা যে এনার্জি সেটা হচ্ছে কে নট মাইনাস ডেল্টাকে। তাহলে কে নট মাইনাস ডেল্টাকে এই এনার্জি নিয়ে এখন আবার ইলেকট্রনটা আর একটা অ্যাটমের সাথে হিট করবে এবং ধরি সেই ইন্টারঅ্যাকশানে ও ডেল্টাকে ড্যাশ পরিমাণ এনার্জি হারায় এবং তার জন্য এইচ সি বাই ল্যামডা ড্যাশ বা এই ডেল্টাকে 2 ধরি, আচ্ছা এটাকে নিউ ল্যামডা ধরি, এটাকে তাহলে ড্যাশই থাক, এটাকে আমরা ড্যাশ ধরলাম। তাহলে ডেল্টাকে ড্যাশ ইকাল টু এইচ সি বাই ল্যামডা ড্যাশ এই পরিমাণ এনার্জি হারাবে। নেক্সট হচ্ছে যে বেঁচে রয়েছে যেটুকু এনার্জি সেটা দিয়ে আর একটা অ্যাটমের সাথেও আবার কলিশন বা ইন্টারাকশন করবে এবং তাতে ধরো ডেল্টা কে ডবল ড্যাশ পরিমাণ এনার্জি হারায়, তাহলে তার জন্য তৈরি হবে এইচ সি বাই ল্যামডা ডবল ড্যাশ। তাহলে দেখতে পাচ্ছ প্রত্যেকটা অ্যাটমের সাথে যে ইন্টারাকশন হচ্ছে, প্রত্যেকটা ইন্টারাকশানে ওর হারানো যে এনার্জি সেটা ডিফারেন্ট হতে পারে, আবার একও হতে পারে, এবং ডিফারেন্ট এনার্জি হারাচ্ছে এর জন্য ডিফারেন্ট ল্যামডার আমরা ফোটন পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই জন্যে আমরা একটু আগে যে ছবিটা এঁকেছিলাম তার বিভিন্ন ল্যামডা ছিল, তাহলে বিভিন্ন ল্যামডার আমরা এক্স-রে ফোটন পাচ্ছি, ফলে কন্টিনিউয়াস যে পোর্শনটা সেই পোর্শনের বিভিন্ন ল্যামডা যুক্ত ফোটন আমরা পেয়ে যাচ্ছি এবং ওই কন্টিনিউয়াস এক্স-রে যে স্পেকট্রামটা সেটা তৈরি হচ্ছে। এবার এটা তো একটা ইলেকট্রনের জন্য আমি অসংখ্য অ্যাটমের মধ্যে কলিশনটা নিলাম, ফলে ল্যামডা ড্যাশ ল্যামডা ডবল ড্যাশ এগুলো তৈরি হলো। এরকম তো যে ইলেকট্রনের সংখ্যা সেটা তো নিউমেরাস, অসংখ্য, তাহলে অসংখ্য ইলেকট্রন অসংখ্য অ্যাটমের সাথে কলিশন করবে, ফলে এই ল্যামডা যুক্ত ধরো আমি 10টা ফোটন পেলাম ধরছি, এই ল্যামডা ড্যাশ যুক্ত কিছু ফোটন পেলাম, এই ল্যামডা ডবল ড্যাশ যুক্ত কিছু ফোটন পেলাম এক্স-রে, ফলে ইন্টেন্সিটি ডিফারেন্ট, এই ল্যামডার জন্য এতগুলো ফোটন, এই ল্যামডার জন্য এতগুলো ফোটন, তাহলে ওই যে কন্টিনিউয়াস যে এক্স-রে স্পেকট্রামটা আমরা রেখেছিলাম পুরোটা আমরা তখন পাবো। এর মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে কাট অফ ওয়েভলেন্থ। কাট অফ ওয়েভলেন্থ এটা একটু খেয়াল করো ভালো করে।
ধরা যাক এখন যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটার প্রাথমিক যে গতিশক্তি সেটা কে নট, সেই গতিশক্তি দিয়ে অ্যাটমকেও হিট করছে। তো তাহলে প্রথম কলিশনেই সমস্ত এনার্জি হারিয়ে ফেলছে। তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে যে এক্স রে ফোটনটা তৈরি হবে তার কম্পাঙ্ক সব থেকে বেশি হবে। তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি কে ইনিশিয়াল, যেটা প্রাথমিক গতিশক্তি ছিল, সেটা এইচ নিউ ম্যাক্স, ম্যাক্সের সমান। তাহলে এইচ নিউ যদি ম্যাক্স হয় সেটা হবে এইচ সি বাই ল্যামডা মিনিমাম। তাহলে এই ক্ষেত্রে দেখো, এখান থেকে যদি আমি সেই ল্যামডা মিনিমাম বের করি, এটা যদি ইলেকট্রন ভোল্ট আমি মাপি, তাহলে ল্যামডা মিনিমাম ইকুয়াল টু এইচ সি বাই কে নট। যদি এটা ইলেকট্রন ভোল্টে মাপি, এটা যদি অ্যাংস্ট্রমে নিই, তাহলে সেই আগের মতো ফর্মুলা আমি আবার ইউজ করতে পারি। তাহলে ল্যামডা মিনিমাম ইকুয়াল টু 12,400 বাই কে নট, কিন্তু কে নট শুড বি ইন ইলেকট্রন ভোল্ট, আর এটা থাকবে ইন অ্যাংস্ট্রম। ফোটনের জন্য আমরা এই ফর্মুলা ইউজই করতে পারি সবসময়। এবার বললো একটা ফোটনকে বলছি ইলেকট্রনকে, এখানে যে ইলেকট্রনগুলো হয় অত্যন্ত উচ্চ গতিশক্তি সম্পন্ন হয়। বলল 10,000 ভোল্ট এত বা 10 কিলো ভোল্ট এর মধ্যে থেকে অ্যাক্সেলারেট করা হলো। তাহলে বুঝতেই পারছো এর যে এনার্জি হবে কে নট, সেটা হবে 10,000, মানে 10 ইন্টু 10⁻³ ইলেকট্রন ভোল্ট। তাহলে কোশ্চেনে কিন্তু তোমার ভোল্টটা দেওয়া থাকবে, ওর করেসপন্ডিং এনার্জিটা হবে অতই, যা ভোল্টেজ আছে সেটাই অত ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তাহলে এইটা জাস্ট এখানে পুট করে আমি কিন্তু ল্যামডা মিনিমামটা পেয়ে যাব। দেখো এখানে 10,000 বলেছে, এটা যে 12,400, তাহলে এটা বসালে দেখো 1 পয়েন্ট সামথিংই হয়, 1.24 অ্যাংস্ট্রম হয়, এবং এক্সরে কিন্তু যে ওয়েভ লেন্থটা ওর ওই রেঞ্জেই থাকে, একটু আগে বলছিলাম। তো এরকম হাই ভোল্টেজের মধ্যে থেকেই কিন্তু ইলেকট্রনকে অ্যাক্সেলারেট করা হয়। এটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রামের, এক্সরে স্পেকট্রামের উৎপত্তির ব্যাখ্যাটা। নেক্সট হচ্ছে ক্যারেক্টারিস্টিক এক্সরে স্পেকট্রাম কী করে তৈরি হয়। এর কজ অফ জেনারেশন আলাদা বলেছিলাম। অনেক সময় দেখা যায় যে ইলেকট্রনগুলো, যে হাই উচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন, সে যখন হিট করছে মেটাল টার্গেটকে, সেই মেটাল টার্গেটের যে অ্যাটম, সেই অ্যাটমের কে কক্ষ বা এল কক্ষ, এই সমস্ত ইলেকট্রনকে ওই উচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন ওর সাথে কোলাইড করে ওকে ওখান থেকে বের করে দিতে পারে। এটা ইলেকট্রন ইলেকট্রন কলিশন হচ্ছে বা ইন্টারাকশান হচ্ছে। তাহলে ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে ওই স্থানটাতে, সেটা কে কক্ষে হতে পারে, এল কক্ষে হতে পারে, কাছাকাছি কক্ষগুলোতে যদি হয়, সেই স্থানটাকে আমরা বলি হোল বলি। তাহলে ধরা যাক কে কক্ষে, এটা হচ্ছে নিউক্লিয়াস, কে কক্ষে একটা হোল ক্রিয়েট হলো, আর এটা আর একটা ইলেকট্রন ছিল কে কক্ষে। তাহলে এখন এল কক্ষে তো ইলেকট্রন রয়েছে, এম কক্ষে তো ইলেকট্রন রয়েছে, এটা কে কক্ষ, এটা এম কক্ষ, এটা এল কক্ষ, এটা এম কক্ষ, পুরো টাকলাম না। তাহলে এল কক্ষে ইলেকট্রন রয়েছে অনেক, এরকম। তাহলে এল কক্ষ থেকে যে ইলেকট্রন, সে এখন জাম্প করতে পারে কে কক্ষে। কেন? এই যেখানে হোল ক্রিয়েট হয়েছে, অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়েছে, সেটাকে পূরণ করবার জন্যে কে কক্ষ থেকে, এল কক্ষ থেকে কে কক্ষে জাম্প করতে পারে। তাহলে জাম্প করলে এই যে ট্রানজিশন প্রসেস, সেই ট্রানজিশন প্রসেসে এই দুই এনার্জির, দুই কক্ষপথের যে এনার্জি ডিফারেন্স, সেই এনার্জি ডিফারেন্সের সমান পরিমাণ এনার্জিযুক্ত ফোটন একটা এখান থেকে বেরিয়ে যাবে। সেটা কি হবে? সেটা হবে EL মাইনাস EK। তাহলে কে কক্ষে যদি হোল ক্রিয়েট হয়, তাহলে তখন এই যে এক্সরে ফোটনটা বেরোচ্ছে, সেই এক্সরে ফোটন যে চূড়াটা তৈরি করে তাকে আমরা বলি কে দিয়ে ডেজিগনেট করি। এবারে যদি এম কক্ষে থাকা ইলেকট্রন কে কক্ষে থাকার এই হোলকে পূরণ করার জন্য এখানে ঝাঁপ দিত, তাহলে তখন আরেকটু হাই ফ্রিকোয়েন্সির, কারণ এনার্জি ডিফারেন্সটা হাই ফ্রিকোয়েন্সির ফোটন বের হতো।
সেটাকে আমরা কে দিয়েই ডেজিগনেট করব। তাহলে এই হচ্ছে ক্যারেক্টারিস্টিক এক্স রে স্পেকট্রামের ব্যাখ্যা। তাহলে যেহেতু কে কক্ষে হোল ক্রিয়েট হয়েছে এবং এল থেকে যদি কেতে ঝাঁপ দেয় তখন আমরা বলি কে আলফা চূড়া তৈরি হলো, কারণ কে সাপেক্ষে এল আছে প্রথম নাম্বারে, তাই প্রথমকে আমরা আলফা বলছি। কিন্তু যদি এম থেকে ঝাঁপ দেয় কেতে, তখন যেহেতু হোল ক্রিয়েট হয়েছে কেতে, তাহলে কে দিয়ে ডেজিগনেট করতে হবে ওই চূড়াটাকে বা ওই সিরিজটাকে। এবং যেহেতু কে সাপেক্ষে এম এর নাম্বার 1, 2 মানে আলফা বিটা, তো এটাকে বলা হয় কে বিটা চূড়া। এখন দেখো, একটু আগে আমি যে গ্রাফটা এঁকেছিলাম, এদিকে ছিল ল্যামডা, এদিকে ছিল ইন্টেন্সিটি। এরকম করেছিলাম এবং এটাকে বলেছিলাম কে আলফা, এটাকে বলেছিলাম কে বিটা। এটা অবভিয়াস কেন এটা কে বিটা, তার কারণ এর করেসপন্ডিং যে ল্যামডাটা সেটা কিন্তু এর করেসপন্ডিং ল্যামডা থেকে কম। এবং দেখো কে বিটার ক্ষেত্রে যে এনার্জি ডিফারেন্সটা সেটা কিন্তু বেশি। এনার্জি ডিফারেন্স বেশি মানে নিউ বেশি হবে, দ্যাট ইজ ল্যামডা কম হবে। তাহলে এটা কে বিটা চূড়াকে রিপ্রেজেন্ট করবে, এটা কে আলফা চূড়াকে রিপ্রেজেন্ট করবে। এখানে একটা জিনিস দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটু আগে আমরা যে এইচ নিউ ম্যাক্স লিখেছিলাম, সেখানে লিখেছিলাম এইচ সি বাই ল্যামডা মিনিমাম। তাহলে এইটা সেই ল্যামডা মিনিমাম, ওর থেকে কম তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রে ফোটন তৈরি হওয়া সম্ভব নয়, কারণ ওই ক্ষেত্রটাতেই যে এক্স রেটা তৈরি হয়েছে সে ওই অ্যাক্সেলারেটেড যে ইলেকট্রন তার সমস্ত এনার্জিকে গ্রহণ করে নিয়েছিল। তাহলে এইটাই হচ্ছে সেই ল্যামডা মিনিমাম বা ল্যামডা কাট অফ এই গ্রাফে। তাহলে এখান থেকে বোঝা গেল ক্যারেক্টারিস্টিক এক্স রে কী করে তৈরি হলো। এবার যদি এল কক্ষে কোনো হোল ক্রিয়েট হয়, ধরো এখানে একটা হোল ক্রিয়েট হয়েছে, তাহলে এম থেকে জাম্প করলে যেহেতু তৈরি হচ্ছে এল কক্ষে, তাহলে আমরা বলবো সেটাকে এল আলফা চূড়া। এম থেকে যদি জাম্প করে, এম এর পরে এন থেকে জাম্প করলে আমরা বলবো এল বিটা চূড়া। খুবই সহজ। এইবারে প্রশ্ন হচ্ছে এই রকম এক্স রেকে আমরা ক্যারেক্টারিস্টিক কেন বলছি, বৈশিষ্ট্যমূলক বাংলায় কেন বলছি, সেটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমরা যদি এক এক রকম মেটাল এখানে নিয়ে কাজ করি, তাহলে এক এক রকম মেটালের ক্ষেত্রে তার এল কক্ষ আর কে কক্ষ এই দুই কক্ষের মধ্যেকার যে এনার্জি ডিফারেন্স সেটা ডিফারেন্ট হবে। তাহলে আমি ধরো বিভিন্ন মেটাল নিয়ে কাজ করছি, তাদের কে আলফা চূড়াটাকে পর্যবেক্ষণ করছি। তাহলে তাদের যে কে আলফা চূড়া তৈরি হয়েছে কেন, কে আলফা কেতে হোল তৈরি হয়েছে, এল থেকে জাম্প করেছে, তার ফলে যে এনার্জিটা বেরিয়েছে ইএল মাইনাস ইকে সমান। এবার যদি আমি এক এক রকম মেটাল নিই, তাহলে এক এক রকমের মেটালের ক্ষেত্রে ইএল মাইনাস ইকে ডিফারেন্ট হবে। ফলে আমি ডিফারেন্ট নিউ ওয়ে অর্থাৎ ডিফারেন্ট ল্যামডার এক্স রে ফোটন পাবো। এর থেকে ওই মেটাল সম্বন্ধে আমি একটা ধারণা পাবো, যেহেতু এনার্জি ডিফারেন্সটা আলাদা। তাই এই এক্স রের সাহায্যে আমরা এইভাবে যে এক্স রেটা পাচ্ছি তার সাহায্যে আমরা ওই মেটাল সম্বন্ধে কিছু বৈশিষ্ট্য পেতে পারি। দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল্ড ক্যারেক্টারিস্টিক এক্স রে। নেক্সট আমরা পড়ব হচ্ছে মোজলেস ল। দেখো, বিজ্ঞানী মোজলে তিনি এই এক্স রের ক্ষেত্রে যে ক্যারেক্টারিস্টিক এক্স রে সেটা নিয়ে পর্যবেক্ষণ করছিলেন। বিভিন্ন মেটাল নিয়ে তাদের ক্ষেত্রে যে কে আলফা চূড়াটা, সেই কে আলফা চূড়া নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে বিভিন্ন মেটালের ক্ষেত্রে কে আলফা চূড়া যদি তার যে কম্পাঙ্কটা, কারণ একটু আগে দেখালাম কে আলফার ক্ষেত্রে যে নিউটা হবে সেক্ষেত্রে এইচ নিউ ইকুয়াল টু ই এল মাইনাস ই কে, এই এনার্জি ডিফারেন্সের সমান। তাহলে বিভিন্ন মেটালের ক্ষেত্রে নিউটা ডিফারেন্ট হবে। তাহলে বিভিন্ন মেটালের কোন জিনিসটা দ্বারা বিভিন্ন মেটালকে আমরা ডেজিগনেট করি, দ্যাট ইজ তার অ্যাটমিক নাম্বার জেড। তাহলে বিভিন্ন মেটালের জেড ডিফারেন্ট এবং বিভিন্ন মেটালের ক্ষেত্রে কে আলফা চূড়া নিউটা ডিফারেন্ট। তিনি যেটা করলেন, রুট নিউ অর্থাৎ নিউয়ের যে বর্গমূল তার সঙ্গে জেডের একটা গ্রাফ করলেন।
গ্রাফ করে দেখলেন সেটা রাফলি একটা সরল রেখার মতো হচ্ছে, মূল বিন্দুগামী সরল রেখার মতো প্রায়, একটুখানি এদিক থেকে যাবে এরকম একটা গ্রাফ পেলেন। তো এখান থেকে লেখা যায় যে রুট নিউ ইজ প্রপোর্শনাল টু জেড, এক্স্যাক্ট ভ্যালু হচ্ছে এর রুট নিউ ইজ প্রপোর্শনাল টু জেড মাইনাস ওয়ান। এটা কে আলফা চূড়ার জন্য এখানটা 1 হয়, অ্যাকচুয়ালি এখানটা একটা কনস্ট্যান্ট লিখতে হয়, কে আলফার জন্য এটা হচ্ছে 1। তো আমাদের কে আলফা নিয়েই আছে, আর কিছু লাগবে না। তো রুট নিউ ইজ প্রপোর্শনাল টু জেড মাইনাস ওয়ান, এই হচ্ছে মোজলেস ল। তাহলে এর থেকে যে পর্যায় সারণী, মেন্ডেলিফের যে পর্যায় সারণী, সেটা হয়েছিল অ্যাটমিক ওয়েটের ভিত্তিতে। কিন্তু অ্যাটমিক ওয়েটের ভিত্তিতে যদি আমরা করতাম, এই রুট নিউকে যদি সাজাতাম, সেটা দেখা যেত এরকম সরল রেখা হচ্ছে না। অর্থাৎ জেডকে বৃদ্ধি করছি, তাতে কোন জিনিসটা সমানুপাতে বাড়ছে, সেটা হচ্ছে রুট নিউটা। কিন্তু এখানে যদি অ্যাটমিক ওয়েট দিতাম, সেটা কিন্তু হতো না। এর থেকে বোঝা গেল যে পর্যায় সারণীর যে অ্যাটমিক ওয়েট অনুযায়ী যে সাজানোর ব্যাপারটা, ওটার মধ্যে কিছুটা ভুল আছে। কিন্তু অ্যাটমিক নাম্বার অনুযায়ী যদি সাজাই, তাহলেই আমি বিভিন্ন মৌলের ক্ষেত্রে আমি ক্রমবর্ধমান অনুযায়ী মেটালগুলোর ক্ষেত্রে এগোতে পারবো। ঠিক আছে, তাই অ্যাটমিক নাম্বার অনুযায়ী এভাবে সাজানো হয়। এটাই হচ্ছে মোজলের যে কাজ, তার গুরুত্ব। এবার মোজলের এই সূত্র থেকে কিন্তু আমাদের অঙ্ক দিতে পারে, অঙ্ক একটুখানি দেখে নাও। তো এখানে একটা কোয়েশ্চেন দিয়েছে, দেখো, বলছে কে আলফা চূড়ার ক্ষেত্রে, ক্যারেক্টারিস্টিক এক্সের ক্ষেত্রে, কে আলফা চূড়ার ক্ষেত্রে মলিবডেনাম যার জেড হচ্ছে 42, তার করসপন্ডিং ওয়েভলেন্থ সেটা হচ্ছে 0.71 অ্যাংস্ট্রম। তাহলে কপারের ক্ষেত্রে, তো কপারকে যদি আমি মলিবডেনামের জায়গায় ইউজ করতাম, সেক্ষেত্রে ওই ওয়েভলেন্থটা কী হতো? তো আমরা এখানে কে আলফা চূড়া মানে এটা Z-1 ধরে করতে হবে, কিন্তু এটা কিন্তু কম্পাঙ্ক, এটা ওয়েভলেন্থ, খেয়াল রাখতে হবে। তাহলে মোজলেস ল আমরা এখানে ব্যবহার করব। তাহলে নিউ ইজ প্রপোর্শনাল টু Z-1 তার স্কোয়ার, দেয়ারফর 1 বাই নিউ মানে hc বাই ল্যামডা, নিউ মানে c বাই ল্যামডা, তাহলে 1 বাই ল্যামডা ইজ প্রপোর্শনাল টু Z-1 তার স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে ল্যামডা মলিবডেনাম বাই ল্যামডা কপার যদি করি, তাহলে জেড ওপরে যাবে কপারের, যেহেতু 1 বাই ল্যামডা আছে, তাহলে জেড কপার -1 তার হোল স্কোয়ার বাই জেড মলিবডেনাম -1 তার হোল স্কোয়ার। তাহলে এটা থাকবে 28 তার স্কোয়ার বাই হচ্ছে 41 তার স্কোয়ার। তো এখান থেকে ল্যামডা সিইউ যদি ক্যালকুলেট করি, সেটা হবে 41 স্কোয়ার বাই 28 স্কোয়ার ইন্টু ল্যামডা মলিবডেনাম, মানে সেটা দিয়েছে কত 0.71। তাহলে এটা যদি করি এত অ্যাংস্ট্রম, তো ক্যালকুলেটার করতে হবে কারণ ডেটাগুলো কাটছে না সেভাবে। তো এটা মোটামুটি 1.52 এই অ্যাংস্ট্রম এটা হচ্ছে।